আচ্ছা, আজকে তাহলে আমরা কি পড়ছি? নিউট্রিশন ডিউরিং ল্যাকটেশন। এই পার্টটাতে আমাদের সিলেবাসে কি কি পড়তে হবে না, নিউট্রিশন ডিউরিং ল্যাকটেশনের ভেতর আমরা সবসময় যেহেতু নিউট্রিশনের স্টুডেন্ট, আমাদের নিউট্রিশনাল রিকোয়ারমেন্টটা ভেরি ভাইটাল, এবং তার সাথে আছে ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য ভলিউম অ্যান্ড কম্পোজিশন অফ দ্য ব্রেস্ট মিল্ক। ঠিক আছে, তার মানে কি যে কোন কোন ফ্যাক্টরগুলো ব্রেস্ট মিল্কের ভলিউম বাড়াতে এবং ব্রেস্ট মিল্কের কম্পোজিশনটাকে বেটার রাখতে হেল্প করে। আচ্ছা, শুরুতেই আমরা পড়বো যে ল্যাকটেশন পিরিয়ড কাকে বলে। কাকে বলে ল্যাকটেশন পিরিয়ড? না, প্রেগনেন্সির একেবারে থার্ড ট্রাইমেস্টারের পর থেকে যখন বাচ্চাটা পার্চুরেট করে গেল, বাচ্চা বেরিয়ে গেল, আমব্রিলিকাল কর্ডটা মায়ের থেকে বাচ্চার দেহ থেকে আলাদা করে দেওয়া হলো, তখন থেকে শুরু হয়ে গেল ল্যাকটেশন পিরিয়ড। এই ল্যাকটেশন পিরিয়ডটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, যে সময় কিনা বাচ্চা এবং মায়ের যে বন্ডিং, সেখান থেকেই সেই বন্ডিংটা প্রথম তৈরি হতে শুরু করে। এবং মায়ের কাছে মানে বাচ্চার কাছে মাই হলো প্রথম খাদ্য দাতা, মানে বাচ্চার যে খাবারের প্রয়োজন সেটা মাই একমাত্র মেটাতে পারে। থ্রু দা কি দিয়ে মেটাতে পারে? না, অনলি ব্রেস্ট ফিডিং। সো এই যে পিরিয়ডটা, ল্যাকটেশন পিরিয়ডটা এমন একটা পিরিয়ড, যে পিরিয়ডটা আমাদের লাইফ সাইকেলে আর কোনোদিন কোনো সময় আসে না। ল্যাকটেশন শুধুমাত্র বাচ্চা পার্চুরেট করবে এবং সেটা আইডিয়াল বাচ্চা হতে হবে, মানে 9 মাস তার পরিপূর্ণ হতে হবে, নর্মাল নিয়মে সমস্ত অর্গান তার ডেভেলপ হতে হবে, তবে সে বাইরে বাইরে ভূমিষ্ঠ হবে। তারপর থেকে শুরু হবে কিন্তু ল্যাকটেশন পিরিয়ড। কারণ আমরা জানি যে ল্যাকটেশন পিরিয়ডে যে হরমোনগুলো কাজ করে, সেই হরমোনগুলোর নাম কি? প্রোল্যাকটিন, আর কি একটা, আর একটা কি নাম? অক্সিটোসিন। কখন তারা আসে? না, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যখন তাদের কাজটাকে আস্তে আস্তে বাধাপ্রাপ্ত হয়, তারা ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের লেভেলটা বাধাপ্রাপ্ত হয়, কমে যায়, তখন থেকে প্রোল্যাকটিন অক্সিটোসিন কাজ করতে শুরু করে। ঠিক আছে, তাহলে এইটা গেল ল্যাকটেশন পিরিয়ড। খুব ভালো করে মনে রাখবে যে ল্যাকটেশন পিরিয়ডে চারটে হরমোন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 1 কি? ইস্ট্রোজেন। নাম্বার 2 কি? প্রোজেস্টেরন। নাম্বার 3 কি? প্রোল্যাকটিন। নাম্বার 4 কি? অক্সিটোসিন। তাহলে পরীক্ষার সময় অনেক সময় যদি আমাদের কোয়েশ্চেন দেয় হুইচ হরমোন আর কন্ট্রোল টু দ্য ল্যাকটেশন পিরিয়ড, তখন আমরা এরকম লিখতে পারি ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন, অক্সিটোসিন। ঠিক আছে, তাহলে এই চারটে হরমোন খুব খুব গুরুত্বপূর্ণ। কেমন? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পিরিয়ডটা, বেসিক্যালি ল্যাকটেশন পিরিয়ডে, আমরা একটু আগে স্লাইডে যাই, এই যে বাচ্চা মায়ের সাথে যে সংযোগ, যখন বাচ্চাকে মা ফিড করায়, তার চোখগুলো বাচ্চার চোখের দিকে বা মুখের দিকে থাকে। এই যে একটা মেন্টাল একটা বন্ডিং, এটা একটা সাইকোলজিক্যাল বন্ডিং, এখান থেকে বাচ্চা এবং মায়ের একটা স্যাটিসফ্যাকশন তৈরি হয়। এবং বাচ্চা যে শাক করছে, এটা তো একটা সেন্সেশন। এই সেন্সেশন সরাসরি কোথায় পৌঁছে যাচ্ছে? আগের দিন আমরা বলেছিলাম এই সেন্সেশন সরাসরি পৌঁছে যাচ্ছে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস কি করে? হাইপোথ্যালামাসে পিটুইটারি গ্ল্যান্ড আছে। পিটুইটারি গ্ল্যান্ড দুটো ভাগে বিভক্ত আমরা জানি, একটা অ্যান্টিরিয়র পিটুইটারি, একটা পস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে কি নির্গত হয়? প্রোল্যাকটিন। অ্যান্টিরিয়র প্রোল্যাকটিন, পস্টেরিয়র অক্সিটোসিন। ভুলবি না, নিজেদের মনে রাখার সুবিধার্থে এগুলো কিছু ক্লু দিয়ে মনে রাখতে হয়, যেমন এপি আর পিও। ঠিক আছে, এরকম করে মনে রাখবি, এপি পিও। তাহলে এপি মানে অ্যান্টিরিয়র থেকে প্রোল্যাকটিন, পিও মানে পস্টেরিয়র অক্সিটোসিন, আর কোনোদিনই ভুলবি না এপি পিও। আচ্ছা, এই যে অক্সিটোসিন আর প্রোল্যাকটিন বেরোচ্ছে, এদের কি কাজ? না, অক্সিটোসিন মেনলি কি করে? কজেস রিলিজ দ্য মিল্ক ফ্রম দ্য অ্যালভিওলাস। অ্যাকচুয়ালি মিল্কটাকে অ্যালভিওলাস থেকে রিলিজ করে, মানে ওই যে থলির মতো ব্রেস্ট গ্ল্যান্ডে যে থলির মতো অংশগুলো ছিল, সেখানে কি হয়েছে না, তারা জমে আছে, তারা রিলিজ করছে ওইগুলো, একদম সে আঙ্গুরের থোকার মতো। ঠিক আছে,
আর প্রোল্যাকটিন কি করে না, প্রোল্যাকটিন বাচ্চা যখন শাকিং করছে, প্রোল্যাকটিন তখন ওই যে ডাক্ট, আঙুরের থোকাটা তো একটা সরু আমাদের কিসে স্টেম দিয়ে জুড়ে থাকে একটা, তাই না, একটা স্টেম থাকে, সেই স্টেমটা আমরা ধরে নিলাম আমাদের ব্রেস্ট মিল্ক ডাক্ট, ঠিক আছে, ওই নালি দিয়ে মিল্কটা তখন কি আসে বাচ্চার একদম ওই ব্রেস্ট গ্ল্যান্ডের নিপল দিয়ে এগুলো ইজেক্ট হতে থাকে এবং বাচ্চা সেটা শাক করতে থাকে। তো এই জায়গা থেকে অক্সিটোসিন আর একটা যেটা কাজ করে যে ফেসিলেট ইউটেরাস টু রিটার্ন দ্য নর্মাল সাইজ। যত বাচ্চা শাক করবে তত তার মিল্ক যত অ্যালভিওলাস থেকে বেরিয়ে আসতে থাকবে, তত কি হবে না ইউটেরাসের সাইজটা যেটা বড় হয়েছিল বাচ্চা হওয়ার সময় সেটা আস্তে আস্তে নর্মাল সাইজে ফিরে যাবে এবং মা আস্তে আস্তে নর্মাল বডি শেপ অ্যান্ড সাইজ ফিরে পাবে। এটুকু কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে তোমাদের যদি এরকম লিখতে দেয় যে রাইট দ্য পাথওয়ে অফ দ্য হরমোন দ্যাট রাইট দ্য পাথওয়ে অফ দ্য হরমোন that are influencing lactating period, তখন তোমাদের এটা ডায়াগ্রাম আকারে তোমরা স্টাডি মেটেরিয়াল হাতে পাবে যখন, তখন দেখতে পাবে এই ডায়াগ্রাম আকারে এটা লিখতে হবে। কেমন, বোঝা গেছে? এটুকু ক্লিয়ার হয়েছে তো? বেশ বেশ। ম্যাম কোশ্চেনটা আরেকবার বলুন না। বলে দেবো, পরে বলে দেবো। আচ্ছা ঠিক আছে। এবার আমরা আসি যে আমরা কোন চারটে হরমোন বললাম যে সব থেকে বেশি ল্যাকটেশন পিরিয়ডে এরা হেল্প করে, হরমোনগুলোর নাম কি বলো একটু শুনি। প্রোল্যাকটিন, অক্সিটোসিন আর প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। ভেরি গুড। এটা কি বলবে? ইপিপিও। ইপিপিও। ফার্স্টের নামটা প্রোজেস্টেরন লিখবি একটু বড়, আর দ্বিতীয়টা হবে প্রোল্যাকটিন, ইপিপিও, ভুলবি না, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যাচ্ছি যে কেন ক্যালোরি রিকোয়ারমেন্টটা ইনক্রিজ করছে। কেন ইনক্রিজ করে না, আমরা প্রথমেই জানি যে নিউট্রিশন রিকোয়ারমেন্ট ইনক্রিজ করার পিছনে তিনটে কারণ মেনলি দায়ী, ভালো করে মনে রাখবি, তিনটে কারণ দায়ী। ফার্স্ট অফ অল হার ওন ডেইলি নিডস, মায়ের নিজের কাজকর্ম করার জন্য একটা শক্তি লাগছে এবং মায়ের বডিতে যে শক্তিটা লাগছে সেই শক্তিটা থেকে কিছুটা শক্তি স্টোর হয়ে বাচ্চার দেহে সেটা যাচ্ছে, মিল্কে সেটা বেরিয়ে আসছে এবং বাচ্চা পাচ্ছে। তাহলে হার ওন ডেইলি নিডস, ডেইলি নিডস এর মধ্যে কি আসছে? ব্রেস্ট মিল্ক প্রোডাকশন করাটাও তার ডেইলি নিড, কারণ বাচ্চা না হলে খেতে পারবে না। আচ্ছা, নাম্বার 2, প্রোভাইড এনাফ নিউট্রিয়েন্ট ফর দ্য গ্রোয়িং ইনফ্যান্ট। বাচ্চা এই সময় কি হয়? গ্রোয়িং চাইল্ড, দেখবি 6 মাস পর্যন্ত বাচ্চার গ্রোথ খুব ভালো হয়, বলে তো মায়ের অনলি ফর ব্রেস্ট ফিডিং এ আছে তাই এর গ্রোথটা খুব ভালো হয়েছে। তো অ্যাকচুয়ালি এটা বলার পিছনে কারণ হলো যেহেতু মা খাবারটা খাচ্ছে এবং খাবারটার নির্যাসটুকু শুধুমাত্র কি হচ্ছে যে মিল্ক গ্ল্যান্ড দিয়ে, মিল্ক ডাক্ট দিয়ে বাচ্চা খাচ্ছে, বাচ্চাকে কিন্তু চিবিয়ে খেতে হচ্ছে না, বাচ্চাকে ডাইজেশন করতে হচ্ছে না, যেহেতু লিকুইড খাবার সরাসরি কি হয়ে যাচ্ছে আমাদের বডিতে সেটা অ্যাবসর্পশন হয়ে যাচ্ছে। তাহলে এর ফলে বাচ্চা যে গ্রোয়িং ইনফ্যান্ট তার নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করার জন্য কি হচ্ছে, সব থেকে বেশি পরিমাণে মাকে এই সময় এক্সট্রা করে আমাদের নিউট্রিয়েন্ট ইনটেক করতে হচ্ছে। আর কেন লাগে না, নাম্বার 3, ফার্নিশ দ্য এনার্জি, ভালো করে মন দিয়ে শোন, ফার্নিশ দ্য এনার্জি ফর দ্য মেকানিজম অফ মিল্ক প্রোডাকশন। শুধুমাত্র মিল্ক প্রোডাকশন মায়ের করলেই হবে না, ল্যাকটেটিং ওমেন শুধুমাত্র যে মিল্ক প্রোডাকশন করলে হবে তা নয়, মিল্কটাকে কিন্তু একদম কি হতে হবে? অ্যাডিকুয়েট মিল্ক হতে হবে, যাতে সেই মিল্কের মধ্যে সমস্ত কম্পোনেন্ট, সমস্ত নিউট্রিয়েন্ট থাকে এবং সেই মিল্কটা যেন বাচ্চার ক্ষেত্রে ব্যালেন্স ডায়েট হয়। ক্লিয়ার? এই জন্য ফার্নিশ দ্য এনার্জি ফর দ্য মেকানিজম অফ মিল্ক প্রোডাকশন, এতটা পরিমাণ সমস্ত নিউট্রিয়েন্ট গুলো খেতে হবে যাতে করে মিল্ক প্রোডাকশনটা ভালো মতো হয় মায়ের শরীরে এবং ওই মিল্কটা যখন বাচ্চা খাবে তার যেন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা ঠিকঠাক হয়। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে যদি বলি যে কেন নিউট্রিশন রিকোয়ারমেন্ট সব থেকে বেশি দরকার, না প্রথম পয়েন্ট হবে মায়ের নিজের মানে ডেইলি নিডসটাকে ফুলফিল করার জন্য, নাম্বার 2 হবে গ্রোয়িং ইনফ্যান্টের জন্য, নাম্বার 3 হবে ফার্নিশ দ্য এনার্জি
for the mechanism of milk production. মিল্ক প্রোডাকশনের যে মেকানিজমটা, মিল্ক প্রোডাকশন যেভাবে হচ্ছে তার যে কার্যকারিতাটা সেইটাকে বজায় রাখার জন্য। ক্লিয়ার হয়েছে এটুকু? বেশ, ওকে। তাহলে ফার্স্ট 6 মান্থ কতটা ক্যালোরি লাগছে না দেখা যায়, এটা বিভিন্ন আরডিএ মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাবি, ঠিক আছে? তো এটা এই মোটামুটি 350 থেকে 400 এক্সট্রা ক্যালোরি পার ডে কিন্তু লাগে, 350 থেকে 400, ঠিক আছে? আর 6 মান্থের পর প্লাস 400 করে এক্সট্রা, সরি, আফটার 6 মান্থের পর একটুখানি কমতে থাকে, ঠিক আছে? এটা ওই 350 থেকে 400 থাকে, আর এটা ওই মোটামুটি 400 ওই 6 মাস পর্যন্ত, 6 এর পর থেকে গিয়ে এটা একটুখানি কমতে থাকে, ঠিক আছে? ওই মোটা কতটা হয় 300, 250, 300 এরকম হতে থাকে। এটার আরডিএ চার্টটা আমি দেব, সেটা একটু দেখে নিবি, এটা একটু পুরনো বইয়ের ডেটা। আচ্ছা, নেক্সট হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট। আচ্ছা, আমরা জানি যে এনার্জির আর একটা যে রিকোয়ারমেন্ট সেটা হলো মিল্ক কন্টেন্ট। একটুখানি খেয়াল রাখ যে প্রতিদিন মা যখন শুধুমাত্র বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায় তখন আমরা বলেছি এনার্জিটা বেশি লাগে। কত বেশি লাগে না, প্রথম 6 মাস ওই 550 কেসিএল করে লাগে, এখানে একটু আমার লিখতে ভুল হয়েছে, 550 কেসিএল করে লাগে। আর 6 মান্থের পর থেকে, আফটার 6 মান্থ থেকে এটা 400 কেসিএল লাগে। কেন লাগছে? তার দুটো কারণ। প্রথম কারণ হলো মিল্ক কন্টেন্ট, মিল্কের কন্টেন্টটা কেমন হবে। প্রথম 6 মাস মা শুধুমাত্র যে দুধটা উৎপন্ন করে সেই দুধটা বাচ্চার একমাত্র খাবার, কোনো বিকল্প খাবার বাচ্চার কাছে আর নেই, তাই তো? এই জন্য তো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলে। আচ্ছা, তো এই যে মা মিল্কটা প্রডিউস করে, তোদের কোনো আইডিয়া আছে একটা মা প্রতিদিন কতটা মিল্ক প্রোডাকশন করতে পারে প্রথম 6 মাসে? প্রতিদিন কতটা মিল্ক প্রোডাকশন করতে পারে? না ম্যাম, আইডিয়া নেই। একটা মা 650 ml থেকে 1000 ml পর্যন্ত প্রতিদিন মিল্ক প্রোডাকশন করতে পারে। 1000 ml, ঠিক আছে? 650 ml থেকে 1000 ml পর্যন্ত প্রতিদিন মিল্ক প্রোডাকশন করতে পারে, ঠিক আছে? এবং ওই যে হিউম্যান মিল্কের এই যে ক্যালোরি ভ্যালুটা থাকে পার 100 ml মিল্কের 65 kcal, পার 100 ml মিল্কে 65 kcal এনার্জি বাচ্চা প্রতি যতটা মিল্ক সে খাচ্ছে, আর 100 ml মিল্কের ক্যালোরি ভ্যালু হলো 65। ক্লিয়ার হয়েছে? ডিজিট গুলো কোনো মতেই ভুলবি না। তাহলে কতটা মিল্ক উৎপাদন করে না 650 থেকে 1000 ml, আর হিউম্যান মিল্কের ক্যালোরি ভ্যালু কত 65 kcal পার 100 ml। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। ভেরি গুড। তাহলে এটা গেল মিল্কের কন্টেন্ট, এতটা মিল্ক সে তৈরি করে এবং মিল্ক থেকে এতটা পরিমাণে এনার্জি সে বাচ্চা পাচ্ছে। এবার গেল মিল্ক প্রোডাকশন। মিল্ক প্রোডাকশন যখন করে মা তখন কি হয়, তার মেটাবলিক যে ওয়ার্ক, মেটাবলিক ওয়ার্ক মানে কি, আমরা যা যা খাবার খাচ্ছি তার কি হচ্ছে, ডাইজেশন হচ্ছে, অ্যাসিমিলেশন হচ্ছে এবং এক্সক্রিশন হচ্ছে। এই টোটাল প্রসেসটা এক্সক্রিশন বাদ দিয়ে ডাইজেশন, অ্যাসিমিলেশন, এই প্রসেসটাকে আমরা কি বলে থাকি, মেটাবলিক ওয়ার্ক, তাই তো? এই যে মেটাবলিক ওয়ার্ক, এই যে কোনো কিছু কাজ করছে বডিতে, তার মানে কি লাগছে, বডিতে শক্তি লাগছে। সেই শক্তি আসছে কোথা থেকে? সেই শক্তি কোথা থেকে আসবে? সেই শক্তি মা যা খাবার খাচ্ছে সেখান থেকে আসবে। আমাদের নর্মাল যে মেটাবলিক পাথওয়ে সেখানে তো এনার্জি লাগছেই, আমরা যা খাবার খাচ্ছি সেখান থেকে এনার্জি পাচ্ছি, কিন্তু ল্যাকটেশন পিরিয়ডে একটা নতুন মেকানিজম বডিতে কাজ করে, সেটার নাম কি? সেটার নাম কি বল? মিল্ক প্রোডাকশন। একমাত্র তো ল্যাকটেশন পিরিয়ডেই এই মেকানিজমটা চলে, বাকি অন্য সময় চলে কি? চলে না। তাহলে মিল্ক প্রোডাকশন আর একটা মেকানিজম। ধর আমার বডিতে একটা ফ্যাক্টরি কাজ করছে, আর একটা নতুন ফ্যাক্টরি এই সময় তৈরি হয়েছে, কি না সে শুধু মিল্ক প্রোডাকশন করে যাবে,
আবার 6 মাসের পরে গিয়ে আস্তে আস্তে সেই ফ্যাক্টরিটা অ্যাবলিশ হয়ে যাবে। তাহলে নতুন ফ্যাক্টরি গজি উঠেছে আমার বডিতে, সেই ফ্যাক্টরিকে তো রসদ দিতে হবে, আলো দিতে হবে, বাতাস দিতে হবে, খাবার দিতে হবে, তাহলে সেখানে মানুষ দিতে হবে কাজ করার জন্য। তো এই সমস্ত নিউট্রিয়েন্ট গুলো সেই রোলটা প্লে করে। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ ম্যাম। ভেরি গুড। এবার আসি প্রোটিন। প্রোটিন ন্যাচারালি যেটা দরকার পড়ে, আমরা বলেছিলাম পার কেজি বডি ওয়েটে 1 গ্রাম করে প্রোটিন লাগে। মিনিমাম একটা আইডিয়াল ওমেনের ওয়েট হওয়া উচিত 50 গ্রাম। তার 0 to 6 মান্থে তার প্রোটিন রিকোয়ারমেন্ট থাকে 25 গ্রাম, আর 6 to 12 মান্থে একটু কমে 18 গ্রাম। ঠিক আছে, এটা লাগে। এই যে প্রোটিনটা লাগছে এক্সট্রা, এটার কারণ কি? কেন লাগছে এক্সট্রা প্রোটিন? না, প্রথম কথা, প্রোটিন বেশি লাগার পিছনে কারণ হলো, কি কারণ হতে পারে একটু বল। আগের বার আমরা প্রেগন্যান্সি পড়তে গিয়ে আলোচনা করেছিলাম প্রোটিনের রোল, তাহলে এখানে কি আমরা একটু বলতে পারবো কেন লাগছে প্রোটিন এক্সট্রা? কি কাজ করে প্রোটিনের, অ্যাকচুয়ালি কাজ কি? মাসেল ডেভেলপমেন্ট। না, মাসেল ডেভেলপমেন্ট এটা তো মিল্কে আসছে। আচ্ছা, মাসেল ডেভেলপমেন্ট কার করছে? মায়ের? না ম্যাম, মানে মায়ের যে মানে বাচ্চার জন্য। গ্রোথ। আচ্ছা, বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্টের জন্য প্রোটিনটা এক্সট্রা লাগছে। আচ্ছা, বাকিরা বল, যত বলবি তত মনে থাকবে, যত চুপ করে থাকবি সব ভুলে যাবি। আমার সাথে ইন্টারাকশন কর। আর কেন লাগে? ভুল বল, ঠিক বল, তবুও বল। বোন ডেভেলপমেন্টে, ভেরি গুড, ভেরি গুড। স্কেলিটাল মাসেল ডেভেলপমেন্ট, ঠিক আছে। আর মা যাতে অসুস্থ বা দুর্বল হয়ে না পড়ে তার জন্য প্রোটিনটা লাগছে। হ্যাঁ, ইনফেকশন যাতে কম হয়, ইনফেকশনের চান্সটা যাতে কম থাকে, বাচ্চা যাতে কম পরিমাণে ইনফেকশন পার্টিকেল দ্বারা কি হয়, সহজেই আক্রান্ত না হয়ে যায়। ভেরি গুড। আচ্ছা, আর বল। আর ব্লাড, ব্লাড ম্যাম, মানে বাচ্চার শরীরে ব্লাডের ভলিউম ইনক্রিজের জন্য। হ্যাঁ, আরবিসি প্রোডাকশন, ভেরি গুড, ভেরি গুড। আর একটা কি কি বললি? এনার্জি, এনার্জি অলসো, এনার্জি সাপ্লাই, ভেরি গুড। আর সবগুলো তোরা বলে দিয়েছিস, যতগুলো আমার বলার ছিল সবগুলো তোরা বলে দিয়েছিস, এই তো ভেরি গুড। এগুলোই তো শুনতে চাই, ঠিক এই কথাগুলোই পয়েন্ট দিয়ে দিয়ে লিখে দিতে হবে। এখানে বেশি ইলাবোরেট করতে হবে না, পয়েন্ট দিয়ে দিয়ে যেগুলো বললি সেগুলো লিখে দিবি, হয়ে গেল প্রোটিন রিকোয়ারমেন্ট কেন বেশি লাগে। আচ্ছা, এবার চলে আসি ফ্যাট। ফ্যাট কেন বেশি লাগে রে? ম্যাম বলো। ম্যাম, প্রোটিন বোন ডেভেলপমেন্টে হেল্প করে। অবশ্যই। অ্যাকচুয়ালি প্রোটিন কোন খাবারে আছে? ফার্স্ট ক্লাস প্রোটিন অ্যানিমেল। তাহলে অ্যানিমেল সমস্ত প্রোডাক্ট ইজ দ্য সোর্স অফ দ্য ক্যালসিয়াম। হ্যাঁ। তাহলে ক্যালসিয়াম বোন ডেভেলপমেন্টে সাহায্য করবে না? হ্যাঁ, ক্যালসিয়াম ভিটামিন ডি ওগুলো তো করবেই। হ্যাঁ, তো প্রোটিন, ফার্স্ট ক্লাস প্রোটিনের সোর্স কারা? মাছ, মাংস, ডিম, দুধ। হ্যাঁ, মাছ, মাংস, ডিম, দুধ। ফার্স্ট ক্লাস। মাছ, মাংস, ডিম, দুধ সবাই, শুধু ডিম দুধ কেন হবে? মাছ, মাংস, ডিম, দুধ সবার মধ্যে এসেন্সিয়াল অল অ্যামিনো অ্যাসিড আর প্রেজেন্ট, এবং মাছ, মাংস, ডিম, দুধ ফার্স্ট ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস প্রোটিন contain the calcium, phosphorus also, so they are help to the muscle development, bone development. আচ্ছা, মানে ম্যাম ওটা প্রোটিনের সাথে কিভাবে যোগ হচ্ছে ওই জিনিসটা মানে আমার মাথায় ঢুকছে না কিছুতে। আচ্ছা, প্রোটিনের ভেতরে কে থাকে? অ্যামিনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড কোন খাবারে থাকে? ডিমে থাকে। অ্যামিনো অ্যাসিড কোন খাবারে থাকে? মাছ, মাংস, ডিম, দুধ। হ্যাঁ, অ্যানিমাল প্রোডাক্টে। মাছ, মাংস, ডিম, দুধে থাকে। প্রোটিন কোন ধরনের নিউট্রিয়েন্ট? ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এই খাবারের মধ্যে কোন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট লুকিয়ে আছে? ক্যালসিয়াম, ফসফরাস। ক্যালসিয়াম। তাহলে একটা খাবার কি শুধুমাত্র প্রোটিনই থাকবে? মাছ খাচ্ছি বলে কি শুধু প্রোটিনই থাকবে? তার ভেতর তো মাইক্রোনিউট্রিয়েন্টও অ্যাড করা আছে। সেই মাইক্রোনিউট্রিয়েন্টও তো আমাদের হেল্প করছে। মাছ, মাংস, ডিম, দুধ খাই বলেই তো মাসেল ডেভেলপমেন্ট হচ্ছে।
হ্যাঁ হ্যাঁ সেই মাছ মাংস ডিম দুধ খাই বলেই তো আমাদের বোনের যখন আমাদের কি হয়, অস্টিওপোরোসিস হয়, রিকেট হয়, অস্টিওম্যালেসিয়া হয়, হাড়ের ক্ষয় হয়, ডাক্তার কি খেতে বলে? মাছ মাংস ডিম দুধ খেতে বলে। হ্যাঁ কেন খেতে বলে? হ্যাঁ ম্যাম। বোঝা গেছে? ম্যাম ওই যাতে, হ্যাঁ ম্যাম। দিস ইজ দ্য মেকানিজম। কোনো খাবার আচ্ছা ম্যাম। একা আমরা, কোনো নিউট্রিয়েন্ট আমরা একা থাকতে পারে না। প্রত্যেকটা নিউট্রিয়েন্ট যত আরো বড় হবি, আরো ডেপথে ঢুকবি তোরা, তখন দেখতে পাবি একটা খাবারের ভেতর কত কত নিউট্রিয়েন্ট আছে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এদের মেন কাজ এনার্জি প্রোডাকশন করা, কিন্তু প্রোটিন ফ্যাটের ভেতর অনেক মাইক্রোনিউট্রিয়েন্টও ঢুকে থাকে। তারাও তো আমাদের কোনো না কোনো পাথওয়ে মেকানিজমকে হেল্প করছে। শুধুমাত্র কি আমরা ক্যালসিয়াম আলাদা করে কোনো খাবার খাই, এবং ক্যালসিয়াম যে খাবারটাই আছে সেটা তো অবশ্যই প্রোটিন সোর্স। হ্যাঁ ম্যাম। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম বুঝতে ওকে পেরেছি। ওকে। আচ্ছা, এবার আসি ফ্যাট। তাহলে ফ্যাট কেন বেশি লাগে? ফ্যাট ন্যাচারালি, ফ্যাট অ্যাডাল্ট ওমেনের ক্ষেত্রে 20 গ্রাম লাগে, ঠিক আছে। আর প্রেগন্যান্সির ফার্স্ট স্টেজে মানে বার্থ টু 6 মান্থ এইটা লাগে 45 গ্রাম। আর 6 to 12 মান্থের ক্ষেত্রেও অ্যাজ ইট ইজ সেমই থাকে, কোনো বাড়া কমা খুব একটা হয় না। বেসিক্যালি এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, তার কারা এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের নাম কি? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তার মধ্যে কি নাম আছে? ডিএইচএ অ্যান্ড ইপিএ। তোমরা কি কেউ জানো ডিএইচ এর ফুল ফর্ম কি? হরলিক্স এর অ্যাড দেখেছো টিভিতে? ডোকোসাহেক্সানোয়িক অ্যাসিড। ভেরি গুড। ইপি এর ফুল ফর্ম কি? ম্যাম ওটা ভুলে গেছি বিয়েটা। কে পারবে? আগের দিন বলে দিয়েছিলাম। এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড কারা? ওমেগা 3 আর ওমেগা 6, তাই তো? আইসোপ্যাথিক অ্যাসিড ম্যাম। বল কি? আইসোপ্যাথিক অ্যাসিড, কিছু অ্যাসিড আইসো না, ইপিএ। ঠিক করে বল, হচ্ছে না। ডোকোসা পেন্টায়নিক, ডোকোসা হেক্সায়নিক অ্যাসিড যদি হয়, এটা কি হতে পারে? ম্যাম ইউকোসাপেন্টায়নিক অ্যাসিড। বল বল। ম্যাম ইউকোসাইক অ্যাসিড। হ্যাঁ, ভেরি গুড। ডোকোসা হেক্সায়নিক অ্যাসিড। আর আর একটু স্পেলিংটা একটু জোরে বল, শুনতে পেলাম না। কি বলেছিস? একটু জোরে বলে দে। ইকোসা, ইকোসা বললি তো? ইকোসা বললি তো? হ্যাঁ। ওকে, ভেরি গুড। ইকোসা পেন্টায়নিক অ্যাসিড। ক্লিয়ার হয়েছে? তো এরা বেসিক্যালি, তোরা যখন টিভি দেখিস দেখবি হরলিক্স কমপ্ল্যানের অ্যাড দেয়। আগে তো খুব দিত, আমি এখন অত টিভি দেখি না। তো মাঝে মাঝে দেখলে দেখতে পাই প্রচুর নিউট্রিয়েন্ট দেখায়, যে এর ভেতরে এত নিউট্রিয়েন্ট আছে, বাচ্চাকে কমপ্ল্যান খাওয়াও, হরলিক্স খাওয়াও, এখন আরো অনেক সাপ্লিমেন্ট বেরিয়েছে, সেগুলো খাওয়াও, বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে। কারণ এর মধ্যে প্রচুর ডিএইচএ আছে, ইপিএ আছে। তো এরা বেসিক্যালি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, essential fatty acid that help to the infant brain and eye development। বলে এগুলো যত বেশি খাওয়াবে বাচ্চা তত দৌড়াবে, এত বুদ্ধি হবে বাচ্চা যে একদম ধরে রাখা যাবে না, সব ইন্টেলিজেন্ট গার্লস বয় হয়ে যাবে একদম। তো এই খাবারে এত বেশি আছে। কিন্তু কখনো, আগের দিন আমরা একটা ভিডিও শেয়ার করেছিলাম, কোনোদিন টিভিতে অ্যাডে কখনো বলে যে তোমরা ফিশ খাও, তোমরা ন্যাচারাল প্রোডাক্ট খাও? বলে? সব সময় আর্টিফিশিয়াল প্রসেস ফুড এই খাবারের দিকে আমাদের ঠেলে দেয়। কারণ এই খাবারের দিকে না ঠেললে মার্কেট, বিজনেস, ইন্ডাস্ট্রি কোনো কিছুই থাকবে না। কিন্তু আমরা অ্যাজ এ নিউট্রিশনিস্ট, অ্যাজ এ ডায়েটিশিয়ান, যখন আগামী দিনে আমরা প্রতিষ্ঠিত হব, কখনো আমরা সাপ্লিমেন্টকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব না। সাপ্লিমেন্ট ইজ দ্য লাস্ট প্রায়োরিটি। যখন বাচ্চা খেতে একদম চাইছে না, একদম ম্যালনারিশড হয়ে যাচ্ছে, প্রচন্ড ওয়েট কমে যাচ্ছে, বা এমন কোনো ডিজিজ তার বডিতে আছে যে সে শক্ত খাবার খেতে পারবে না, ওই সময় তাকে আমি লিকুইড সাপ্লিমেন্ট সবসময় প্রোভাইড করব। আদারওয়াইজ উই শুড বি, মানে আমাদের সবসময় উচিত যে তার ডায়েটের মধ্যে সবসময় ন্যাচারাল ফ্রেশ প্রোডাক্টকে ইনক্লুড করা, যাদের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। তাহলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কাদের মধ্যে আছে? সমস্ত নাটস অ্যান্ড সিডস,
কুমড়োর বীজ আজকাল তোরা বাজারে গেলে, আমি জানি না তোদের চোখ খোলা থাকে কিনা, বাট আমার চোখটা তো তোদের থেকে একটু বড় হয়েছে। তো আমি দেখি বাজারে যখন আমি কুমড়ো কিনতে যাই না, তো অনেক মানে কুমড়ো তো একদম পুরো পাহাড়ের মতো নিয়ে বসে, বড় বড় সাইজের কুমড়ো। সেই কুমড়োটাকে এক ফালি কেটেই বীজটাকে আগে বের করে দেখবি বাজার দোকানদাররা পাশে রেখে দেয়। দেখেছিস ম্যাম তোরা? এখানে না বিক্রি করে না সেরকম, মানে যেখানে বাজার যায় আর কি করতে, অত ম্যাম বিক্রি করে না আর কি, মানে গোটাটা কুমড়োটাই নিতে হবে আর কি, এরকম ব্যাপার। আচ্ছা, আমাদের এখানে কিন্তু মার্কেটে দেখা যায় যে আমি কি অনেক কুমড়োতে দেখবি আজকাল বাজারে যেটা নিয়ে আসি না আমরা, গোটাটা নিলে তো আলাদা ব্যাপার, কিন্তু অনেক বড় কুমড়ো হলে তো সবার বাড়ি আজকাল নিউক্লিয়ার ফ্যামিলি, অত বড় কুমড়ো নিয়ে কি করবে? তখন যদি ছোট হয় তো ঠিক আছে, বড় হলে দেখবি কুমড়োর বীজ একটাও থাকে না, সবটা ছুলে নেয়। দেখেছিস কেউ? হ্যাঁ ম্যাম ওটা করে। হ্যাঁ, কেন ছুলে নেয় বলতো? কারণ কুমড়োর বীজটা অনেক বেশি টাকা দিয়ে ওরা মার্কেটাইজড করে। বিভিন্ন যারা সেলাররা আছে ওই বীজগুলো ওদের কাছ থেকে কিনে নেয়, ওটাকে শুকনো করে প্রসেস করে পামকিন সিড হিসাবে বড় বড় জারে অ্যাপেলো ফার্মেসিতে 150-200 টাকায় ওগুলো বিক্রি হয়। বোঝা গেছে? এত পরিমাণ ওর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। পামকিন সিড ভীষণ উপকার হার্টের জন্য। ঠিক আছে, এবার ফ্ল্যাক্স সিড, চিয়া সিড, এরা সবাই কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড এর মধ্যে থাকে। বোঝা গেছে? এর জন্য আমাদের আলাদা করে হরলিক্স কমপ্ল্যান খাওয়ার কোনো দরকার নেই। আমরা নর্মাল খাবার খেলেই কিন্তু আমরা কি হবে, আমরা সিডস নাটস, এই জন্য প্রতিদিন আমি তোদেরকে বলি না এক মুঠো করে অন্তত বাদাম খাবি। বিভিন্ন রকমের বাদামের মধ্যে প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, এক মুঠো সব মিলিমিশিয়ে বাদাম বা বীজ, বিভিন্ন রকমের মিক্স সিড একটা পাওয়া যায়, অ্যাপেলোতেও পাওয়া যায়, বিভিন্ন দোকানেও পেতে পারিস, অনলাইন শপেও পাওয়া যায়, যে ওই বীজটা সকালবেলা উঠে এক মুঠো খেয়ে নেওয়া। প্রচুর পরিমাণে কি থাকে, নিউট্রাসিউটিক্যাল, ফার্মাসিউটিক্যাল, যারা আমাদের বডির ইমিউনিটি পাওয়ারও অলসো ভীষণ বাড়ায় এবং হেল্প করে। ঠিক আছে? আচ্ছা, দেন আমরা আসি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কেন লাগে নতুন করে কি আর বলার দরকার আছে? না ম্যাম। আচ্ছা, দেন আমরা যাব ক্যালসিয়াম। কি ভিটামিন আর মিনারেলস, কি ভিটামিন, এই কথাটার মানে হলো এগুলো লিখতেই হবে। ঠিক আছে? তাহলে কি কেন ক্যালসিয়াম বেশি লাগে? কেন ক্যালসিয়াম বেশি লাগে? না, প্রথম কথা, ক্যালসিয়াম আর রিকোয়ার্ড ডিউরিং জেস্টেশন। জেস্টেশন মানে কি? প্রেগন্যান্সি কন্ডিশন। এবং সেই সময় সব থেকে বেশি লেগেছিল ডিউ টু মিনারালাইজেশন অফ দ্য ফিটাল স্কেলিটন। ফিটাল স্কেলিটন, ফিটালের যে স্কেলিটন, সেই স্কেলিটনটাকে ডেভেলপ করার জন্য আমাদের ক্যালসিয়াম লেগেছিল। এখন মানে ল্যাকটেশন পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি যে ফিটাস তো বাইরে বেরিয়ে চলে এসেছে, কিন্তু ফিটাস তো মায়ের ওপর পুরো ডিপেন্ডেন্ট, ও তো আর কোনো বাইরের খাবার খায় না। তাহলে কি দরকার, তার ক্যালসিয়ামের রিকোয়ারমেন্টটা যাতে ফুলফিল হয়, সেই জন্য মাকেও পর্যাপ্ত পরিমাণে কি খেতে হবে, যে ক্যালসিয়াম ফুড খেতে হবে। তাহলে ক্যালসিয়ামের সোর্স কারা? আমরা জানি সমস্ত ফার্স্ট ক্লাস প্রোটিন। আর ক্যালসিয়াম ল্যাকটেশন পিরিয়ডে নর্মাল সময় 400 mg লাগে পার ডে, ল্যাকটেশন পিরিয়ডে 1000 mg লাগে। ঠিক আছে? আর ল্যাকটেশনের ফার্স্ট ফার্স্ট ট্রাইমেস্টার মানে ফার্স্ট ফেজে, জন্ম থেকে 6 মাস, এই সময়টায় 1000 কেসিএল লাগে। আর পরবর্তী ক্ষেত্রে এটা একটুখানি কমে, তবে বিভিন্ন এখন নতুন আরডিএ তে এটা আছে 1200 আর 1000। 1200 লাগে জন্ম থেকে 6 মাস পর্যন্ত, আর 7 থেকে 12 মাস পর্যন্ত লাগে এটা 1000। এই আরডিএটা তোরা অবশ্যই 2022-এর আরডিএটা ফলো করবি। ঠিক আছে? আচ্ছা, আমি সেই লিঙ্কটাও তোদেরকে আজকে গ্রুপে দিয়ে রেখেছি। আচ্ছা, এবার আমরা পড়বো যে ক্যালসিয়াম তো আমরা পাচ্ছি, এই ক্যালসিয়াম যদি কোনো মা কম খায়, ধর সে মাছ মাংস ডিম দুধ এতটা পাচ্ছে না, তাহলে তার কি সমস্যা হবে? তাহলে তার কি সমস্যা হবে? বোন ডেভেলপমেন্ট ঠিক করে হবে না, ব্রেস্ট মিল্ক ঠিকঠাক ভাবে, মানে মিল্ক প্রোডাকশন ঠিকভাবে হবে না। আচ্ছা, আর আর কিছু পারবি বলতে? কই রে, বাকিরা একটু মুখ খোল। আচ্ছা, যদি হ্যাঁ, মাসেল পেন। মাসেল পেন, আচ্ছা,
হ্যাঁ, আচ্ছা, এবার শোন, ঠিকই বলেছিস, একদম ঠিক বলেছিস তোরা, যে ক্যালসিয়াম যদি কম থাকে, তাহলে মায়ের বডিতে যদি ক্যালসিয়াম কম থাকে, তাহলে মায়ের দেহে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হবে। তার ফলে কি হবে? বোন উইক হয়ে যাবে, অস্টিওপোরোসিস হবে, অস্টিও আর্থারাইটিস হবে। কিন্তু বাচ্চা এইসব কথা শুনবে না। বাচ্চার কিন্তু যতটা পার ডে রিকোয়ারমেন্ট, ততটাই ক্যালসিয়াম তাকে সাপ্লাই দিতে হবে মিল্কের মাধ্যমে। তখন কি করবে না, মিল্ক প্রোডাকশনের জন্য মায়ের হাড়ের ভেতর যে ক্যালসিয়াম জমে আছে, সেই ক্যালসিয়ামটা বাইরে বেরিয়ে চলে আসবে মিল্ক প্রোডাকশনের জন্য, যাতে বাচ্চার না কোনো মতে বোন ডিফর্মিটিস, বাচ্চার যাতে বোন ডিফর্মিটিস না হয়। ক্লিয়ার? তাহলে মায়ের হাড়গুলো ভঙ্গুর হয়ে যাবে। এরপরেই মায়ের হাড়ে ব্যথা, হাড়ে যন্ত্রণা প্রেগন্যান্সির পর থেকে শুরু হয়ে যায়। ক্লিয়ার? দেন আছে ভাইটামিন ডি। ভাইটামিন ডি আমরা কোথা থেকে পাই? সানলাইট, সানলাইট, ন্যাচারাল সোর্স। একদম। মা বাচ্চা যখন প্রেগনেন্ট কন্ডিশন পেরোনোর পর, যখন বাচ্চা মানে একদম ছোট বাচ্চা থাকে, 6 মাস পর্যন্ত মা এবং বাচ্চা দুজনকেই দেখবি তেল মেখে রোদে বসিয়ে দেয়। বলে না পিঠটা রোদ নে, বলে তো? পিঠটা কেন রোদ নিতে বলে? কারণ আমাদের যে স্কেলিটাল মাসেল, সেটা তো পিঠেই আছে, তাই না? গোটা বডি যে মেন স্ট্রেংথ কে দিচ্ছে? স্পাইন দিচ্ছে। স্কেলিটাল সিস্টেমটা কোথায় আছে? পিঠে আছে। সব থেকে বেশি প্রেসার বাচ্চা যখন মা ক্যারি করছিল কোথায় পড়েছিল? পেলভিক রিজিয়নে। সেই হাড়গুলো তো এখন অনেক বেশি লুজ হয়ে গেছে, কারণ একটা সময় তো তাকে অনেকটা মানে জায়গা দূরে অনেকটা তাদেরকে স্টেবিলিটি দিতে হয়েছিল, যাতে কোনো মতেই প্লাসেন্টার কোনো ক্ষতি না হয়। ধরে রাখতে হয়েছিল তাকে, অনেক প্রেসার দিয়ে ধরে রাখতে হয়েছিল। সেই প্রেসার দেওয়ার ফলে সেই বোন হেলথটা যাতে কোনো ডিটোরিয়েট না করে মায়ের বডিতে, ব্যাক পেন যাতে না হয়, তার জন্য ভিটামিন ডি থ্রু ক্যালসিয়াম যাতে মিনারেলাইজেশনটা ঠিকঠাক হয়, সেটার দিকে খেয়াল রাখতে বলে। এবং তার সাথে ইনফ্যান্টেরও স্কেলিটাল সিস্টেমের যাতে কোনো সমস্যা না হয়, সেও যেন একটা নির্দিষ্ট সময়ের পর হাঁটতে পারে, দাঁড়াতে পারে। অনেক বাচ্চা দেখবি অনেক ধীরে, অনেক বয়সে তারা হাঁটা চলা করে, পায়ের জোর থাকে না, হাড়ের জোর থাকে না। তো এটাই মেনলি কারণ। রোদে দিতে হবে বাচ্চাকে, ভিটামিন ডি তার বডিতে লাগাতে হবে। তার স্কিনের রং কালো হয়ে যাচ্ছে না নীল হয়ে যাচ্ছে দেখার দরকার নেই, তবুও তাকে রোদ খাওয়াতে হবে। ঠিক আছে, বেশ। এবার আসে আয়রন। আয়রন কেন লাগে এটা তোরা জানিস? বলে ফেল। ম্যাম রক্তের ম্যাম, যাতে ব্লাড ব্লাড ফরমেশনের জন্য। হ্যাঁ, ভেরি গুড। ব্লাড ফরমেশনের জন্য লাগে, সেটা ফিটাসেরও লাগে, মায়েরও লাগে। আর ল্যাকটেশন পিরিয়ডে আমি কি বলেছিলাম? মেনস্ট্রুয়াল সাইকেল টোটালি বন্ধ থাকে। এবং বাচ্চার দেহে এই সময় প্রেগন্যান্ট কন্ডিশন থেকেই 6 মাস পর্যন্ত তার লিভারে আয়রন স্টোর হয়ে থাকে। 6 মাস পর্যন্ত, কারণ মিল্কে কোনো আয়রন খুব একটা থাকে না। ঠিক আছে? 6 মাসের পর থেকে যখন তার উইনিং শুরু হয়, তখন আয়রনের খাবার আমরা খাওয়াতে থাকি। আবার অ্যাজ ইউজুয়াল তার বডিতে যে পরিমাণ আয়রনটা জমা ছিল 6 মাস পর্যন্ত, তাকে সেটা সাপোর্ট দিতে পেরেছে। তারপর আর দিতে পারবে না, এই জন্য উইনিং প্রক্রিয়া শুরু হয়েছে। আর কি হয় যে বেসিক্যালি আয়রনের লেভেল যদি আমাদের বডিতে ঠিক থাকে, তাহলে মা খুব দ্রুত সুস্থ হতে পারে। ঠিক আছে? কারণ যখন চাইল্ড বার্থ করতে যায়, নর্মাল ডেলিভারি হয়, তখন প্রচুর আয়রন লস হয় মায়ের বডিতে। যারা অ্যানিমিক থাকে না, তাদেরকে ব্লাড দিতে হয় ওই সময়, এতটা তারা দুর্বল হয়ে যায়। এবং এই জন্য কি বলেছে যে ল্যাকটেশন পিরিয়ডে যাতে কোনো মতেই আয়রন ডেফিসিয়েন্সি না হয়, সেই জায়গাটা খেয়াল রাখতে। এবং পার ডে 9 থেকে 10 mg পার ডে আয়রন ল্যাকটেশন ওমেনদের কিন্তু দরকার পড়ে। এবং সেই আয়রনটা বেসিক্যালি হিম আয়রন হলেই সব থেকে ভালো। দেখ, একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। কেমন ভাবে ইন্টারলিঙ্ক? আয়রন আমাদের কমতে দেওয়া যাবে না। তাহলে হিম আয়রন কোথায় থাকে? অ্যানিমাল প্রোডাক্টে। প্রোটিন আমার বেশি লাগছে, খেতেই হবে। এবং প্রোটিনের মধ্যে কি লুকিয়ে আছে? ক্যালসিয়াম, ফসফরাস। ভিটামিন ডি রোদ থেকে নিতে হবে। কিছু নিউট্রিয়েন্ট যেন বাড়ির লোক, মা বাবা ভাই বোন, একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারবে না। প্রত্যেককে প্রত্যেকের দরকার, তাই না? একটা বাড়ির মতো। প্রমিতা একটা
মনে হচ্ছে একটা কবিতা লিখেছিল, এরকমই একটা ফ্যামিলি রিলেটেড কবিতা। তো সেখানে দেখতে পাচ্ছি আমরা যে প্রত্যেকের সাথে কিন্তু কি হয়ে আছে, যোগসূত্র স্থাপন করেছে, তাই না? আচ্ছা, যদি আয়রন ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে? প্রেগনেন্ট মায়ের কি হবে আর বাচ্চার কি হবে? অ্যানিমিয়া। কি অ্যানিমিয়া? অ্যানিমিয়া তো অনেক রকমের হয়, কোন অ্যানিমিয়াটা হবে এটা? পার্নিসিয়াস অ্যানিমিয়া, না মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, না আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া? যে কোনো অ্যানিমিয়া হতে পারে, তাই তো? আয়রন ডেফিসিয়েন্সি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ভেরি গুড। এবার থেকে উত্তরটা এরকম হবে, শুধু অ্যানিমিয়া বললে হবে না, অ্যানিমিয়ার অনেক রকম ক্লাসিফিকেশন আছে। কোন টাইপের অ্যানিমিয়া হচ্ছে? না আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে, ঠিক আছে? আর মায়ের ক্ষেত্রে কি হবে? মাও খুব দুর্বল হয়ে যাবে, মায়ের বডিতে ইনফেকশনের চান্স বেড়ে যাবে, মায়ের অক্সিজেন সাপ্লাই কম হবে, মা অনেক কিছু ভুলে যেতে থাকবে, মেমোরি লস অনেক সময় হতে থাকে আয়রনের ডেফিসিয়েন্সি থাকলে। আজকেই তো আমি গ্রুপে পাঠিয়েছি যে আয়রনের ডেফিসিয়েন্সির ফলে কি কি সিমটমস দেখা দেয়। হার্ট রেট বেড়ে যায়, আমরা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ি, ফ্যাটিগ হয়ে যায়, এই সমস্যাগুলো মায়ের দেখা দেবে। ক্লিয়ার? নেক্সট, ফোলেট। হ্যাঁ ম্যাম। ফোলেট কি কাজ করে রে? খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ ফোলেট আমাদের কি করে শুনি একটু? ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। একটাই কাজ, আমাদের ব্রেন ডেভেলপমেন্টে, সেল গ্রোথে, ডেভেলপমেন্টে সাহায্য করা। এটাকে বলে সেলুলার রিপেয়ার অ্যান্ড প্রিভেন্টিং ম্যাটারনাল অ্যানিমিয়া। মানে ম্যাটারনাল পিরিয়ডে যে অ্যানিমিয়াটা হচ্ছে সেটাকে প্রিভেন্ট করে, ঠিক আছে? এবং তার সাথে সেলুলার রিপেয়ার, সেলুলার মানে সেল, সেল কোনগুলো? আমাদের গোটা বডি তো সেল নিয়ে তৈরি, সেই সমস্ত সেলের রাপচার থেকে রক্ষা করে। বোঝা গেছে? আচ্ছা, আর একটা কি এর ফলে, দাঁড়া একটু বলে নি, এর ফলে কি হয় যদি ফোলেট আমরা প্রপার না খাই? ম্যাম শুনতে পাইনি। হ্যাঁ, এখন পাচ্ছিস? কি রে, এখন পাচ্ছিস? হ্যাঁ ম্যাম এখন পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এবার আমরা বলছি যে ফোলেটের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে না, বাচ্চা আস্তে আস্তে কি হবে? বুদ্ধিদীপ্ত বাচ্চা হবে না। মাও অনেক সময় বাচ্চাকে ঠিকঠাক মতো পার্চুরেশন করাতে গিয়ে অনেক সমস্যা হতে পারে, বাচ্চা মারা যেতে পারে, বাচ্চার অক্সিজেন সাপ্লাই হার্টে ঠিকঠাক মতো কিন্তু ফোলেটের ডেফিসিয়েন্সির ফলে হয়ে থাকে। বেসিক্যালি যেটা কাজ করে সেটা হলো ব্রেন ডেভেলপমেন্ট। আচ্ছা, এবার আসি আয়োডিন। তোরা খুব ভালো করে জানিস যে আয়োডিন খুব খুব ইম্পর্টেন্ট আমাদের থাইরয়েড ফাংশনকে কন্ট্রোল করার জন্য। থাইরয়েড গ্ল্যান্ড বডিতে কোথায় থাকে? কোথায় থাকে থাইরয়েড গ্ল্যান্ড? ম্যাম ফ্যারিংস। হ্যাঁ, বাটারফ্লাই লাইক স্ট্রাকচার, ফ্যারিংসে থাকে, গলার দুপাশে। একদম, ভেরি গুড। এবং ব্রেন ডেভেলপমেন্টে, ইনফ্যান্টের ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে। আয়োডিন যদি বেশি ক্ষরণ হয় তাহলে কি হয়? হাইপার থাইরয়েডিজম। আয়োডিন যদি কম ক্ষরণ হয় তাহলে কি হয়? হাইপোথাইরয়েডিজম। ভেরি গুড। আর মায়ের বডিতে যদি আয়োডিন বেশি থাকে, বাচ্চা তাহলে ক্রেটিনিজম হওয়ার চান্স খুব বেশি থাকে। আমরা আগের সেমিস্টারেই ভিটামিন মিনারেলস যখন পড়েছিলাম সেই ভিডিওতেও আমাদের এগুলো রয়ে আছে, ঠিক আছে? আমরা সেখান থেকে দেখলেও আরেকবার রিকলিং করে নিতে পারবো। এবার আসছি ভিটামিন এ। ভিটামিন এর যেটা মেন ফাংশন, এটা কি করে? কোফ্যাক্টর হিসাবে কাজ করে। তার সাথে মেন যেটা কাজ করে, কি করে বলো? নাইট ভিশন, ভিশন সাইকেলে। একদম, রোডোপসিন, কি করে? রোডোপসিন যে আমাদের আছে চোখে, রেটিনাল, রেটিনল, রেটিনোইক অ্যাসিড, ভিটামিন এর বিভিন্ন, ভেরি গুড, একদম আমাদের রড সেল, কোন সেল, এদের ফরমেশনে সাহায্য করে যাতে করে আমরা ভালো দেখতে পাই, তাই না? আচ্ছা, এই যে ভিটামিন এর রিকোয়ারমেন্টটা থাকে, রেটিনল, রেটিনোইক অ্যাসিড, মানে একটা ভিটামিন এ কে আমরা তো দুটো ফর্মে পাই, কি কি নাম তাদের? ক্যারোটিন আর রেটিনল। হ্যাঁ, মানে বিটা ক্যারোটিন আর রেটিনল। তার মধ্যে বিটা ক্যারোটিন আমরা কোন সোর্স থেকে পাই?
ম্যাম প্ল্যান্ট সোর্স উইথ গ্রিন অ্যান্ড ইয়েলো ভেজিটেবলস অ্যান্ড ইয়েলো ফ্রুটস। ভেরি গুড। আর রেটিনল কোথা থেকে পায়? অ্যানিমাল ভেরি প্রোডাক্ট, গুড, ভেরি গুড। যেমন মিট, ব্যাস, আর লিভার। হ্যাঁ ঠিক, একদম ঠিক কথা, এটুকু মনে রাখবে কেমন। আচ্ছা, এবার আসছি B12। B12 এর নাম কি? সায়ানোকোবালামিন ইজ এ কম্পোনেন্ট অফ দ্য কি আয়রন। আমাদের যে এরিথ্রোপোয়েসিস হয় সেখানেও কি হচ্ছে, আয়রনের সাথে ফলিক অ্যাসিড, ভিটামিন B12 এরা সবাই কিন্তু আরবিসি প্রোডাকশনে সাহায্য করে। আমরা দেখেছিলাম যখন আমরা ভেগান ডায়েট নিয়ে কাজ করছিলাম, তখন আমরা শুনেছি যে যারা ভেগান হয় তাদের B12 ডেফিসিয়েন্সি হতে B12 ডেফিসিয়েন্সি যখন আমরা ভেগান ডায়েট যেসব মানুষরা খায় তাদের কিন্তু খুব বেশি দেখা দেয়। বেসিক্যালি B12 সায়ানোকোবালামিন এটা কিন্তু কোথায় থাকে? অ্যানিমাল প্রোডাক্টেই সব থেকে বেশি থাকে, প্ল্যান্ট প্রোডাক্টে থাকে না। অনলি সাম সোর্স, যেমন হলো মাশরুম আর কিছু ফর্টিফাইড, আমরা যদি ফার্মেন্টেড প্রোডাক্টের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো B12 সেখানে প্রেজেন্স আছে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু ভেগান ডায়েটে B12 অ্যাবসেন্স থাকে, এবং সেখান থেকে অনেক মা যারা ভেগান ডায়েটে অভ্যস্ত বা বিশেষ করে যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চার নিউরোলজিক্যাল প্রবলেম কিন্তু ভীষণ দেখা দেয়। কারণ B12 কি কাজ করছে? ফলিক অ্যাসিডের সাথে যুক্ত হচ্ছে, আয়রনের সাথে যুক্ত হচ্ছে, অ্যানিমিয়া। B12 মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াকে প্রিভেন্ট করে। আচ্ছা, এর ফলে বডিতে অক্সিজেন সাপ্লাইটা ঠিকঠাক মতো হবে না। অক্সিজেন সাপ্লাই ঠিকঠাক মতো না হতে পারলে ব্রেনের সেলগুলো ডেথ হয়ে যাবে। ব্রেনের সেল ডেথ হলে কি হবে? নিউরোলজিক্যাল প্রবলেম দেখা দেবে। ক্লিয়ার হয়েছে? ম্যাম, বেশ, হ্যাঁ। ম্যাম ভিটামিন B12 মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া প্রিভেন্ট করে না পার্নিসিয়াস? পার্নিসিয়াস না মেগালোব্লাস্টিক? না, ভিটামিন B12 টা তো পার্নিসিয়াস। মেগালোব্লাস্টিকটা কে? B9 টা তো ভিটামিন B9। এইটা নিয়ে না কনফিউশন আছে। B9 B12 দুটো ক্ষেত্রেই অনেক বইয়ে দেখতে পাবি পার্নিসিয়াস মেগালোব্লাস্টিক দুটোই লেখা থাকে। হ্যাঁ, B12 মেগালোব্লাস্টিক কোনো রিলায়েবল সোর্সে দেখেছিস? না ম্যাম। আমি একবার দেখে ম্যাম নেব। ওটা B9 টা আচ্ছা ম্যাম। মনে হচ্ছে মেগালোব্লাস্টিক ছিল না, আর B12 টা হ্যাঁ হ্যাঁ পার্নিসিয়াস ম্যাম, ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একবার চেক করে নেব কেমন। মানে ম্যাম, আচ্ছা ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে এই যে যেটাই হচ্ছে না কেন সবাই কিন্তু কি হচ্ছে যে আমাদের আরবিসির সাথে প্রত্যেকে ইন্টারলিঙ্ক, প্রত্যেকে আরবিসির সাথে ইন্টারলিঙ্ক। তার মানে কি হচ্ছে, আমাদের বডিতে আয়রন ফরমেশনে এরা বাধা দান করছে। এদেরকে যদি আমরা আরডিএ আমাদের যে যেটা আমাদের প্রতিদিনের ডেলি রিকোয়ারমেন্ট, রেকমেন্ডেড ডায়েটারি অ্যালারেন্সে প্রতিটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যতটা বলে দেওয়া আছে, নর্মালের ক্ষেত্রে কত, প্রেগন্যান্টের ক্ষেত্রে কত, এবং ল্যাকটেশন পিরিয়ডে কত, সেই অনুযায়ী আমাদের ডেলি ইনটেক করতে হবে। যদি করতে পারি ভালো, যদি করতে না পারি তাহলে আমাদের অবশ্যই সাপ্লিমেন্টেশনের দিকে এগোতে হবে, ঠিক আছে। আর বলেছে হাইড্রেটেড থাকতে হবে। এটা আমরা জানি কেন হাইড্রেটেড থাকবো না, বিকজ এই সময় এক্সট্রা ফ্লুইড দরকার টু সাপোর্ট মিল্ক প্রোডাকশন। মিল্ক প্রোডাকশনের সময় এক্সট্রা ফ্লুইড দরকার। আর কি দরকার না, প্রতিদিন আমাদের 3 লিটার জল আমাদের খেতে হবে। কেন কি না, আমরা জানি পার কেজি আমাদের পার কেসিএল মানে পার 1000 কেসিএলে আমাদের 1 লিটার জল দরকার। তাহলে ল্যাকটেশন পিরিয়ডে আমাদের মোটামুটি 2400 2500 2600 2700 যার যেমন রিকোয়ারমেন্ট হয় সেই অনুযায়ী ল্যাকটেশন পিরিয়ডের রিকোয়ারমেন্টটা কিন্তু ক্যালোরি রিকোয়ারমেন্টটা ততটা বেড়ে যায়। তো ম্যাক্সিমাম 3 লিটার জল যদি আমরা 3.5 লিটার জল খেতে পারি তাহলে কিন্তু ল্যাকটেশন পিরিয়ডটা কি হয়ে যায়, সাকসেসফুল ল্যাকটেশন পিরিয়ড হয়ে যায়, ঠিক আছে। এবং অলসো দা থ্রাস্ট লেভেলকে মানে আমাদের কন্ট্রোল করা মানে নিবারণ করার জন্য, যাতে আমাদের তৃষ্ণা খুব বেশি না পায়। আচ্ছা, দেন আমরা যাচ্ছি ডায়েটারি কনসিডারেশন। কোন কোন খাবারগুলো ল্যাকটেশন পিরিয়ডে একদম খাওয়া যাবে না? ম্যাম স্লাইডটা না চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়নি?
এখন হ্যাঁ ম্যাম, স্লাইড হয়েছে। হয়েছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, কি দেখতে পাচ্ছিস? ডায়েটারি কনসিডারেশন দেখতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে ডায়েটারি কনসিডারেশনে এগুলো তোদের খুব কমন কথা, বারবার এগুলো ঘুরে ফিরে আসবে যে আমরা কোন কোন কথাগুলো মাথায় রেখে ডায়েটটা খাবো। এগুলো পরীক্ষার সময় এরকম পয়েন্ট পয়েন্ট করে লিখবে, 1 লাইন 2 লাইন করে লিখতে হবে, ঠিক আছে? চলো বলো তাহলে কোন কোন জিনিসগুলোকে আমরা রাখবো। প্রথমেই ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট কাকে বলে আর কি বলতে হবে? না ম্যাম। আচ্ছা, সাপ্লিমেন্টেশন ইজ ভেরি ভাইটাল। কোন কোন কি নিউট্রিয়েন্ট গুলো সাপ্লিমেন্টেশন লাগবে? ফলিক অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আয়রন, ভিটামিন ডি, ক্যালসিয়াম, এগুলো সাপ্লিমেন্টেশন লাগবে, কারণ এগুলো কি নিউট্রিয়েন্ট, এগুলো ঘাটতি হলেই মা বাচ্চা দুজনেরই কিন্তু সমস্যা। স্পেশাল ডায়েট, এই সময় মায়ের বডিতে যারা বেসিক্যালি ভেজিটেরিয়ান হয় তাদের B12, আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম, ক্যালসিয়াম ফর্টিফাইড ফুড বা সাপ্লিমেন্টেশন হিসাবে তাদের ডায়েটে দেওয়া হয়। এই সময় তাদেরকে অনেক রকম হেলথ ড্রিঙ্কস মাকে খেতে বলে যারা ভেগান ডায়েটে অভ্যস্ত, ওকে? আচ্ছা, কিছু হার্মফুল সাবস্টেন্সেস, অনেক মা অ্যালকোহলিক থাকে, তারা অ্যালকোহল থেকে যেন দূরে থাকে। অনেক মা প্রচুর চা কফি খায়, সেই চায়ের মধ্যে কি থাকে? ট্যানিন। কফির মধ্যে কি থাকে? ক্যাফাইন। এরা দুজনেই কি করে? আমাদের নিউরো সিস্টেমকে কিন্তু কি করে, যে আমাদের হ্যাম্পার করে দেয়, ঠিক আছে? তো বেশি চা কফি খাওয়া কিন্তু, এরা উত্তেজক খাবার, এই খাবারগুলো একেবারেই বেশি খাওয়া ভালো নয়, কম খেতে হয়। আচ্ছা, আর স্মোকিং তো অবশ্যই অ্যাভয়েড করতে হবে, কারণ বেশি স্মোকিং করলে মিল্ক সাপ্লাইটা কি হতে থাকে? রিডিউস হতে থাকে, কমে যায়, এবং তার সাথে বেবির ব্রেনে কার্বন ডাইঅক্সাইড পৌঁছাতে থাকে থ্রু দ্য ব্লাড, যেটা আমাদের বডির জন্য খুব ক্ষতিকারক, এবং ব্রেন সেল কি হয়? তাতে রাপচার হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নেগেটিভ ইম্প্যাক্ট ফ্যাক্টর ফেলে। ব্রেস্ট মিল্ক খাওয়ানোর ফলে বাচ্চার যেখানে ভালো হওয়ার কথা, মা যদি এই ধরনের সাবস্টেন্স গুলো নেয়, নিকোটিন নেয়, তাহলে কি হবে? পুরোটা উল্টো হবে, ওকে? দেন কোন কোন খাবারগুলো ইনক্লুড করা উচিত শুনি? প্রোটিন রিচ ফুড, ভেজিটেবলস। ভেরি গুড। আর? not ভেরি গুড। আর? ম্যাম অ্যানিমাল প্রোডাক্ট। ভেরি গুড। হোল গ্রেন। ভেরি গুড। এগুলো সব আমাদের খাদ্য তালিকায় যে 5টা ক্যাটাগরি আছে সবগুলো ইনক্লুড করতে হবে, তাই না? বেশ, নেক্সট এবার আসি কোন ফ্যাক্টর গুলো ব্রেস্ট মিল্কের ভলিউম এবং কম্পোজিশনকে কি করে? অ্যাফেক্টিং করে। প্রথমেই আসি যে ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিউরেশন অফ দ্য ব্রেস্ট মিল্ক, কতটা দরকার, বাচ্চার কতটা দরকার, মা কতটা প্রোডাকশন করতে পারছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় মা প্রচুর প্রোডাকশন করছে, বাচ্চা অতটা খেতে পাচ্ছে না। আবার এটাও দেখা যায় বাচ্চার রিকোয়ারমেন্ট প্রচুর, মা ততটা প্রোডাকশন করতে পারছে না। ইজ এ ভাইস ভার্সা, দুটোর কোনোটাই ভালো নয়, ঠিক আছে? যতটা দরকার ততটাই যদি প্রোডাকশন হয় সেটাই কিন্তু আইডিয়াল, সেটাই হওয়া উচিত। আচ্ছা, দেখা যাক কি বলছে। যে বলেছে যদি বাচ্চা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, মানে মা সাপ্লাই দিচ্ছে বাচ্চা যতটা দরকার, এটা আমরা ধরে নিচ্ছি। যে বলেছে প্রোল্যাকটিন, প্রোল্যাকটিন কি করে? হরমোন রেসপন্সিবল ফর মিল্ক প্রোডাকশন, মিল্ক প্রোডাকশনে সাহায্য করে। ইজ স্টিমুলেটেড বাই ফ্রিকোয়েন্ট ব্রেস্ট ফিডিং, যদি মা বাচ্চাকে বারবার ফিডিং করায় তাহলে তত বেশি এটা হরমোনটা কি করবে? আমাদের অ্যান্টেরিয়র, পস্টেরিয়র, পিটুইটারি, হাইপোথ্যালামাসে আছে, এদেরকে উদ্দীপ্ত করবে, এবং ব্রেস্ট ফিডিংটা কি হবে? আস্তে আস্তে মিল্ক সেখান থেকে ইজাকুলেশন হওয়া শুরু হবে, এবং এরা বলবে যে এবার ব্রেস্ট ফিডিং পিরিয়ড চলে এসছে ভাই, তুমি রেডি হয়ে যাও, ঠিক আছে? এবার তুমি বেরোতে। অক্সিটোসিন আর কে ছিল? প্রোজেস্টেরন, সরি, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন আস্তে আস্তে কমছে, অক্সিটোসিন আর প্রোল্যাকটিনের কাজ শুরু হয়ে গেছে। ওরা বলছে বাস তোমাদের খেলা শেষ, এবার তোমরা বাড়ি চলে যাও, এবার আমরা আমাদের কাজ শুরু করব। প্রোল্যাকটিন তখন কি করছে? মিল্ক প্রোডাকশন শুরু করে দিয়েছে, অ্যান্টেরিয়র পিটুইটারি, পস্টেরিয়র পিটুইটারি দিয়ে
প্রোল্যাকটিন আর অক্সিটোসিন হাইপোথ্যালামাসে সেন্সেশন পাঠিয়ে দিয়েছে। বাচ্চা যখন প্রথম নিপিলে সাক করলো, সাথে সাথে সেন্সেশন পৌঁছে গেল যে তোমার নতুন অতিথি চলে এসছে বা তুমি রেডি হয়ে যাও, বাড়ি গুছিয়ে বাগিয়ে রাখো, লোকজন চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এবার বলছে এম্পটিং অফ দ্য ব্রেস্ট। এটা কিন্তু এই যে মিল্কের যে ভলিউম, এই ভলিউমটার ডিপেন্ড করছে, তার পয়েন্ট হলো ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিউরেশন অফ দ্য ব্রেস্ট ফিডিং, কতটা দরকার, কতটা খাওয়াচ্ছে। এমটি অফ দ্য ব্রেস্ট, একটা ব্রেস্টকে আমি বলেছিলাম আগের দিন কমপ্লিটলি শেষ করে আরেকটা ব্রেস্টে যাওয়া উচিত, কখনোই একটু খাইয়ে আরেকটা দিকে আসা উচিত নয়। এই টাইমটাও কিন্তু ডিপেন্ড করে যে একটা ব্রেস্টে মিনিমাম 5 থেকে 7 মিনিট ফিড করাতে হয়, তারপরে আরেকটা ব্রেস্টে আসা উচিত। ঠিক আছে? নেক্সট, ম্যাটারনাল হাইড্রেশন। মায়ের যেহেতু মিল্ক প্রোডাকশনে প্রচুর জল লাগছে, তাহলে সেই সময় মাকে হাইড্রেটেড থাকতে হবে। মা যদি হাইড্রেটেড না থাকে, মা যদি নিজেই ডিহাইড্রেটেড হয়ে যায়, তাহলে কিন্তু মিল্কের ভলিউমটা আস্তে আস্তে রিডিউসড করে যায়। তাহলে ভলিউম রিডিউস করার পিছনের আরেকটা কারণ কি? ম্যাটারনাল হাইড্রেশন। নাম্বার 3, ম্যাটারনাল নিউট্রিশন। মা কি ধরনের খাবার খাচ্ছে, আমরা দেখেছিলাম আগের স্লাইডেই যে কোন জিনিসগুলোকে ইনক্লুড করা উচিত। প্রত্যেকটা জিনিসই কিন্তু কি করে? মিল্কের ভলিউম এবং কম্পোজিশন বাড়াতে সাহায্য করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাটারনাল নিউট্রিশন কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। দেন বলেছে ম্যাটারনাল হেলথ এবং স্ট্রেস। মা যদি স্ট্রেস কন্ডিশনে থাকে, আগের দিনই তোদেরকে বলছিলাম যে স্ট্রেস থাকলেই কোন হরমোন বেরোতে থাকে? অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, যারা আমাদের গোটা বডির সিস্টেমকে বিঘ্নিত করে দেয়। এই অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন, এই দুটো হরমোনকে আমরা চিন্তা যখনই করব, দুশ্চিন্তা করব, তখনই কিন্তু এরা বেশ মানে হুড়হুড় করে ক্ষরণ করতে শুরু করে দেবে। এর ফলে র্যাপিড হার্ট রেট হবে, ডাইজেশনের প্রবলেম হবে, ঘুম হবে না। এর ফলে আমাদের গোটা শরীরের মেকানিজমটা কিন্তু কি হয়ে যাবে? ডিসব্যালেন্স হয়ে যাবে। আর বলেছে অ্যাংজাইটি। এই যে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, মন খারাপ, এখন মানে একদম ভালো নেই, কান্না কাটি, এখন কিন্তু তোদের বডিতে সবার কি ক্ষরণ হচ্ছে বলতো? অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন। আবার আস্তে আস্তে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা যখন ফিরে আসবো, আস্তে আস্তে এই হরমোনটা কমবে এবং সেরোটোনিন, গুড হরমোন, আমাদের মজার ছলে বাঁচতে হবে, হেসে খেলে বাঁচতে হবে, এই জায়গাগুলো আবার সেরোটোনিন ক্ষরণ হবে, আমরা আবার হ্যাপি হরমোন ক্ষরণ হবে। আবার দেখবি 7 দিনের মধ্যে এটা ভুলে গিয়ে আমরা আবার নতুন ভাবে হাসতে খেলতে আবার পড়াশোনা শুরু করে দিয়েছি, নতুন ভাবে পড়ছি, নতুন উদ্যমে পড়ছি। এই সমস্ত জিনিসের পিছনে কারণ হলো হরমোন। হরমোন এমন একটা জিনিস যে যারা আমাদের গোটা বডিকে কন্ট্রোল করে। ঠিক আছে? বেশ, নেক্সট, হরমোনাল ইনফ্লুয়েন্স। কি বলেছে? আমাদের বডিতে একটা হরমোন আছে খুব বদমাস, থাইরয়েড হরমোন। এই হরমোনটা আমাদের গোটা বডিকে মানে একদম মানে কি বলবো, মানে বড় বড় ব্যাংকে যখন অনেক সময় ডাকাতি হলে ব্যাংকের যেরকম অবস্থা হয়, সব শেষ। এই হরমোনটা যদি মানে কোনো কারণে বিঘ্নিত হয়ে গেছে, মানে ঠিকঠাক মতো কাজ না করেছে, আমাদের বডিতেও একদম ওই রকম অবস্থা হয়ে যায়, আমরা পুরো শেষ। হাইপোথাইরয়েডিজম এন্ড হাইপারথাইরয়েডিজম যে কি ধরনের প্রবলেম বডিতে আনতে পারে কল্পনার বাইরে তোদের। ঠিক আছে? কিছুতেই এদেরকে কন্ট্রোল করা যায় না। তো সেই কারণে আমাদের সবসময় স্ট্রেস ফ্রি লাইফ, 8 ঘন্টা ঘুম, হাসি মজায় বাঁচতে এটা বলে। যখনই আমরা স্ট্রেস হরমোন নেব, এই যে গ্ল্যান্ড গুলো আছে, এই গ্ল্যান্ড গুলো বেশি পরিমাণে হরমোন রিলিজ করতে থাকবে। এরা একেবারেই মানে শান্তশিষ্ট, এমনিতে হাসি খুশিতে থাকলে এরা কিচ্ছু করে না, যখনই আমরা স্ট্রেস নিয়ে নেব এরা কিন্তু ওটা নিতে পারে না, সাথে সাথে হুড়হুড় করে TSH, T3, T4 বের করতে শুরু করে। ঠিক আছে? যারা কি করে? আমাদের বডিতে মিল্ক সাপ্লাইটাকে রিডিউস করে। আচ্ছা, এবার আছে মেডিকেশন। কিছু মেডিকেশন করলে আমাদের কিছু মেডিসিন আছে আর কিছু মেডিকেশন আছে যারা আমাদের বডিতে কি করে? মিল্ক সাপ্লাইকে অনেক সময় রিডিউস করে দেয়। যেমন বলেছে সাম মেডিকেশন সাচ অ্যাজ, এটা মেডিকেশন নয়, এটা অ্যাকচুয়ালি মেডিসিন হতো। সাম মেডিসিন সাচ অ্যাজ ডিকোজেস্ট্যান্টস, এটা এক ধরনের একটা মেডিসিন। যারা কি করে? কেউ যদি এই ধরনের ওষুধ খায়, অনেক সময় অনেকের বেসিক্যালি এই ওষুধগুলো খায় তোর ঠান্ডা লাগার যেসব মায়েদের ধাত থাকে না, মানে যাদের
শুরুতেই ঠান্ডা লেগে যায়, হাঁচি কাশি হয়, এই ধরনের সমস্যা যেসব মাদের থাকে তাদের বডিতে অনেক সময় দেখবি তারা কিন্তু উইদাউট মেডিসিন ছাড়া থাকতে পারেন। অ্যালার্জি বিশেষ করে, বেসিক্যালি অ্যালার্জি যাকে বলছি, সেই অ্যালার্জির টেন্ডেন্সি থাকলে তাদেরকে তো মনে হয় একসাথে যদি ধুলো ডাস্ট অ্যালার্জি কারো থাকে 30টা 40টা হাঁচি দিতে থাকে। ওই অবস্থায় যদি বাচ্চাও ওই মায়ের হাঁচিটা মানে যদি পেয়ে যায়, মায়ের কাছেই তো বাচ্চা থাকে, তখন সেই বাচ্চাও কিন্তু অনেক সময় ইনফেক্টেড হয়ে যায়। তো এই ধরনের ওষুধ যারা খেতে থাকে তাদের ক্ষেত্রেও মিল্কের প্রোডাকশনটা কি হয়, ডিমিনাইজড হয়, মানে কমে যেতে থাকে। আমরা জানি যে কোনো ড্রাগ আমাদের কি করে, মিল্ক প্রোডাকশনকে হ্যাম্পার করে, জানি তো। ড্রাগ কি করে, ড্রাগ কি ভালো কাজ করে? ড্রাগ তখনই আমাদের জন্য ভালো যখন কোনো ডিজিজ হয়েছে সেই ডিজিজটাকে কিওর করতে। কিন্তু যেহেতু ল্যাকটেশন একটা ন্যাচারাল প্রসেস, তখন সেই প্রসেসটা কিন্তু অনেক কারণে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, দেখবে অনেক সময় ওষুধ খেলে না বাচ্চাকে তখন বলে যে এই সময় ব্রেস্ট ফিডিং করাবেন না, কারণ তখন মিল্কের মধ্যেও ওই ওষুধের যে পার্টিকলস গুলো সেগুলো চলে আসতে থাকে এবং বাচ্চার দেহে সাইড এফেক্ট হতে থাকে, এই জন্য এই সময় বন্ধ রাখে। আচ্ছা, অ্যালকোহল স্মোকিং তো কখনো না, একদমই খাবে না। অনেক মায়ের ক্ষেত্রে ব্রেস্ট সার্জারি বা ইনজুরি হয়ে থাকলেও মা কিন্তু কি করতে পারে না, মা ব্রেস্ট ফিডিং করাতে পারে না। অনেক মায়ের অ্যারিওলাটা আগের দিন তোদের বলছিলাম অনেক বড় থাকে, অনেকের অনেক ছোট থাকে, তো সেই ক্ষেত্রে ওই ড্যামেজিং পার্ট থাকে বলে মিল্ক সিক্রেশন বা বাচ্চাকে করাতে পারে না। তো সেক্ষেত্রেও কিন্তু কি হয়, আমাদের বাচ্চারা সেখান থেকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং পাচ্ছে না এবং তাদের হেলথ অবশ্যই ডিটোরিয়েট করছে। দেন আছে which factor affecting breast milk compositions. বেসিক্যালি ম্যাটারনাল নিউট্রিশনের মধ্যে যদি ফ্যাট কন্টেন্ট ঠিকঠাক থাকে, মা যদি ওয়েট গেন করেছে প্রেগনেন্সি কন্ডিশনে, কতটা ওয়েট গেন, 10 থেকে 12 কিলো, আগের দিন বলেছিলাম। এই ওয়েটটা যদি গেন হয় তার মানে মায়ের বডিতে কিছু ফ্যাট সঞ্চয় হয়ে আছে। সেই ফ্যাটটা কখন ঝরে যাবে? সেই ফ্যাটটা স্যাচুরেটেড ভার্সেস পলি আনস্যাচুরেটেড ফ্যাট, স্যাচুরেটেডও হতে পারে, পলি আনস্যাচুরেটেডও হতে পারে। সেটা ডিপেন্ড করবে মা কোন ডায়েটটা ইনটেক করেছে তার উপর। ওকে, তো সেই ফ্যাটটা অ্যাকচুয়ালি মিল্কের মাধ্যমে ইজাকুলেট হতে থাকে, মিল্কের মাধ্যমে বেরিয়ে আসতে থাকে, এবং দেখবি মা যখন 6 মাস ব্রেস্ট ফিডিং বাচ্চাকে করায়, প্রেগনেন্সি কন্ডিশনে যতটা মোটা হয়ে গেছিল আস্তে আস্তে ফিগারটা আগের অবস্থায় ফিরে আসে, কারণ ফ্যাটটা ঝরে যেতে থাকে। এছাড়া ভিটামিন এ, ডি, বি ভিটামিন এরা কিন্তু মাদার্স ডায়েটে যদি ভালো মতো প্রেজেন্ট থাকে তারা কিন্তু ম্যাটারনাল আমাদের যে মিল্ক কম্পোজিশনেও তারা থাকবে। কার্বোহাইড্রেট বেসিক্যালি ল্যাকটোজ আর প্রোটিন, ল্যাকটোজ আর প্রোটিন এরা কিন্তু অবশ্যই ম্যাটারনাল ডায়েটের মধ্যে উপস্থিত থাকে। ঠিক আছে, দেন আছে স্টেজেস অফ ল্যাকটেশন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্টেজেস অফ ল্যাকটেশনের মধ্যে 3টে ধাপ, একটা হলো কোলোস্ট্রাম, ট্রানজিশন মিল্ক আর ম্যাচুয়ার মিল্ক। কোলোস্ট্রাম কাকে বলে না, কোলোস্ট্রাম তোরা সবাই নামটা শুনে এসেছিস, বাচ্চা যখন পার্চুরেট করে, কোলোস্ট্রাম কাকে বলে জানিস প্রত্যেকে? হ্যাঁ ম্যাম। বলতো, হ্যাঁ ম্যাম। বলতো শুনি। মানে বাচ্চা যখন বেরিয়ে আসে সেই সময় মায়ের স্তন থেকে একটা গাঢ় হলুদ রঙের একটা আঠালো চটচটে, আঠালো চটচটে পদার্থ বেরিয়ে আসে, আঠালো চটচটে হলুদ রঙের। কোলোস্ট্রাম বলে। হ্যাঁ, এবং যেটা প্রচন্ড পরিমাণে নিউট্রিশন ডেন্স একটা ফুড, যার মধ্যে জিঙ্কের পরিমাণ অনেক বেশি থাকে, এবং সেই জিঙ্কটা আমাদের কি করে, অ্যান্টিজেন অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে, তাই তো? আইজিএ, আইজিজি, আইজিএম, গ্যাম, অ্যাকচুয়ালি যাকে শর্ট ফর্মে বলে গ্যাম, জিএমইডি, তার সাথে আইজি যোগ হয়ে যায়। আচ্ছা, ভেরি গুড, প্রত্যেকে জানে। হ্যাঁ, ক্লাস 12 তখন পড়েছিলাম, তখন ম্যাম বলেছিলেন বাচ্চাদের পেটে জন্মানোর সময় কিছু কালো কালো ময়লার মতো থাকে, যেটা কোলোস্ট্রাম খেলেই একমাত্র ওটা বেরিয়ে আসে। যাকে বলে মিকোনিয়াম। প্রথম যে মল বাচ্চা নির্গত করে, সেটা বাচ্চা যখনই নতুন করে কোলোস্ট্রাম সাক করবে, সাকিং সিস্টেম যখন চালু হবে, তখন তার গোটা বডি ডাইজেশন, অ্যাবসর্পশন, অ্যাসিমিলেশন করতে থাকবে, তখন বাচ্চাটা পটি করা শুরু করবে, ওই পটিটাকে বলে মিকোনিয়াম।
কালো রঙের দুর্গন্ধযুক্ত পটি। বাচ্চা যখনই ফেড করা শুরু করবে তখনই এটা যত তাড়াতাড়ি বেরিয়ে আসবে বাচ্চার খিদে তত তাড়াতাড়ি ভালো, মানে পেটটা পরিষ্কার হবে এবং তত তাড়াতাড়ি খিদে ফুলবে, তার গ্রোথ হবে, এগুলো হবে। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। এবার আছে ট্রানজিশনাল মিল্ক। কি বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, একটা কি বলছিলেন না জিঙ্ক ওই প্রচুর, কোলোস্টামে? কোলোস্টামে প্রচুর জিঙ্ক থাকে। এগুলো সব স্টাডি মেটেরিয়ালে থাকবে, কেমন? স্টাডি মেটেরিয়ালে দেওয়া আছে সব। তো কোলোস্টামে প্রচুর জিঙ্ক থাকে, সেই জিঙ্কটা কি হয় আমাদের ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে। ঠিক আছে, অনলি ফর ম্যাচুয়ার মিল্কের থেকে অনেক বেশি পরিমাণে কোলোস্টামে থাকে, যারা আমাদের বডিতে অ্যাকচুয়ালি কোলোস্টাম হলো ন্যাচারাল ইমিউনাইজেশন। বাচ্চাকে জন্মের পর কি দেওয়া হয়? বিসিজি টিকা দেওয়া হয় তো, দেওয়া হয় তো, সেই বিসিজির আগে শুরু হয়ে যায় কোলোস্টাম খাওয়া। কোলোস্টাম হলো প্রথম বাচ্চার বডিতে ন্যাচারাল প্রতিষেধক। এর মধ্যে এত ইমিউনিটি বুস্ট আপ নিউট্রিয়েন্ট এর মধ্যে আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি প্রেজেন্ট আছে, যারা আমাদের বডিতে, যে লেখা আছে রিচ ইন অ্যান্টিবডি স্পেশালি আইজিএ, এরা আমাদের ইনফেকশন হতে, বিভিন্ন রকমের ঠান্ডা লাগা, এই যে বাচ্চাদের যে সমস্যাগুলো সব থেকে বেশি হয় সেইগুলো থেকে প্রিভেন্ট করে। এবার বলেছি ট্রানজিশন মিল্ক। ট্রানজিশন মিল্ক কি না, ভালো করে মনে রাখবি, আফটার দ্য ফার্স্ট ফিউ ডেজ, প্রথম কিছুদিন কোলোস্ট্রাম ট্রানজিশন ইনটু মিল্ক, কোলোস্ট্রামটা মিল্কে ট্রানজিশন হতে একটা টাইম লাগে, দ্যাট ইজ হায়ার ইন ফ্যাট অ্যান্ড ল্যাকটোজ টু সাপোর্ট দ্য ইনফ্যান্ট গ্রোথ। ট্রানজিশন মিল্কটা হলো কোলোস্ট্রাম থেকে যখন নর্মাল মিল্কে কিছুদিন, 4-5 দিন তো এটা বেরোয় না, ফিউ ডেজ, 4-5 দিন বেরোয়, কারো ক্ষেত্রে 1 সপ্তাহ হয়, তারপরে মিল্কের কালারটা কি হয়ে যায়? সাদা হয়ে যায়। এই সময় এই যে দুধের মধ্যে যে ফ্যাট আর ল্যাকটোজটা বেশি পরিমাণে থাকছে ট্রানজিশন মিল্কে, এই মিল্ক এটা তখনই পাবে ফ্যাটটা আর ল্যাকটোজটা যখন মা একটা ব্রেস্ট থেকে কমপ্লিটলি ব্রেস্টটাকে এমটি করার পর আরেকটা ব্রেস্টে যাবে। বোঝা গেছে? ওকে, এবার আসি ম্যাচুয়ার মিল্ক। ম্যাচুয়ার মিল্ক কাকে বলে না, বাই অ্যাবাউট 10 to 15 ডেজ পোস্টপার্টাম, 10 থেকে 15 দিন পর। কার 15 দিন না, ম্যাচুয়ার মিল্ক ইজ প্রডিউস, মানে ট্রানজিশন মিল্কের মানে কোলোস্ট্রাম থেকে 10 থেকে 15 দিন পর পোস্টপার্টাম পিরিয়ড। পোস্টপার্টাম মানে কি, এগুলো আমরা যখন ইনফ্যান্ট পড়াবো, নিওনেটাল, পোস্টটার্ম, পোস্টপার্টাম, এগুলো আমরা তখন আবার এই টার্মিনোলজি গুলো ভালো করে পড়বো, এখন শুধু টার্মটা জেনে রাখ। পোস্টপার্টাম মানে বাচ্চা হওয়ার পর থেকে ওই 1 মাস পিরিয়ডটাকে অনেক রকম নামে ডাকা হয়, নিওনেটাল কেয়ার, পোস্ট নিওনেটাল কেয়ার, প্রি নিওনেটাল কেয়ার। তো এই যে পোস্টপার্টাম পিরিয়ডে কি হয়, ম্যাচুয়ার মিল্ক ইজ প্রডিউস, ম্যাচুয়ার মিল্কটা প্রডিউস হয়ে যায় উইথ এ ব্যালেন্স কম্পোজিশন অফ ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ওয়াটার সবকিছু থাকে, এবং বাচ্চা যে দুধটা ওই 6 মাস পর্যন্ত খায় সেটাকে বলছে ম্যাচুয়ার মিল্ক। ঠিক আছে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। 10 to 15 days postpartum, mature milk is produced with a balanced composition of fat, carbohydrate, protein, water. The composition continue to adjust to the baby's changing need as they grow. Clear? ওকে, এবার এখানটা বলার কিছু নেই। ইনফ্যান্টের এজ আমরা জানি, মায়ের মিল্কের কম্পোনেন্ট যত ভালো থাকবে বাচ্চা কি হবে তত সেখান থেকে নিউট্রিয়েন্ট পাবে, গ্রোথ ডেভেলপমেন্ট ভালো হবে। আর টাইম এন্ড ডে, বাচ্চাকে দুধ খাওয়ানোর বেসিক্যালি কোনো টাইম নেই, বাচ্চা যখনই খিদে পাবে মা যে কোনো সময় যে কোনো জায়গায় খাওয়াতে পারে। ঠিক আছে, এটার কোনো নির্দিষ্ট টাইম নেই। আমাদের খাবারের যেন টাইম আছে, 3 বার হেভি ফুড খেতে হবে, 2 বার লাইট ফুড খেতে হবে, এটা বাচ্চার ক্ষেত্রে কোনো টাইম নেই, বাচ্চা যখনই খিদে পাবে মা তখনই খাওয়াতে পারে। এবার আসি ফোর মিল্ক অ্যান্ড হাইড মিল্ক, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তো ফোর মিল্ক অ্যাকচুয়ালি কাকে বলে, at the start of the feeding session, একদম যখন আমরা ফিড করাই শুরুতে, বলেছিলাম আগের দিন যে তখন is more watery, দুধটা কেমন থাকে, একদম জলের মতো এবং পাতলা, খুব হাইড্রেটেড থাকে। ফিনকি দিয়ে যে দুধটা বেরিয়ে আসে সেটা কেমন থাকে, ওয়াটারি সাবস্টেন্স। যখন আস্তে আস্তে বাচ্চা অনেকক্ষণ ফেড করে তখন ঘনত্বটা বাড়তে থাকে, ডিপ হোয়াইট কালার হয়, তাকে বলে হিন্ড মিল্ক। ক্লিয়ার? বোঝা গেছে এটা? ওকে, নেক্সট।
এগুলো তো নর্মাল জিনিস, আমরা জানি। ম্যাটার্নাল হেলথ যদি ইলনেস থাকে, ল্যাকিং প্রভার্টি থাকে, ডায়াবেটিস থাকে, তাহলে অবভিয়াসলি কি হবে, ম্যাটার্নাল হেলথ যদি ডিটোরিয়েট করে, ব্রেস্ট মিল্ক ডিটোরিয়েট করবে, কম্পোজিশন ডিটোরিয়েট করবে মিল্কের, তাই না? আর মেডিকেশন আর সাবস্টেন্সেস এর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা আমাদের মায়ের বডিতে আমরা মিল্কের কম্পোজিশন, মিল্কের ভলিউম আমরা ইনক্রিজ করতে পারি। ওকে, বিভিন্ন রকম মাসাজ, এগুলোর মাধ্যমে অনেক মায়ের যাদের একেবারে মিল্ক প্রোডাকশন হয় না, তাদের কিন্তু মেডিকেশন, বিভিন্ন রকম এক্সারসাইজ, এগুলো ফলো আপ করলে দেখা যায় অনেক সময় গুড রেজাল্ট তারা পেয়েছে। আচ্ছা, কিছু জেনেটিক্স কারণ থাকে, জেনেটিক মেকআপের কারণে অনেক মা কিন্তু ব্রেস্ট মিল্ক প্রোডাকশন হয়ই না, সবকিছু ঠিকঠাক কিন্তু ব্রেস্টে মিল্ক প্রোডাকশন হচ্ছে না। কেন হচ্ছে না? নিশ্চয়ই তার বডিতে কি আছে, ইপিপিও গন্ডগোল আছে, তাই না? হ্যাঁ ম্যাম। ওকে, দেন আসি কনক্লুশন এটাই যে ভলিউম কম্পোজিশন অফ দ্য ব্রেস্ট মিল্কে যদি ঠিক রাখতে চাই, মায়ের ম্যাটার্নাল নিউট্রিশন, হেলথ, লাইফস্টাইল, ব্রেস্ট ফিডিং প্র্যাকটিসটাকে গুড প্র্যাকটিসে রাখতে হবে, এবং যাতে করে ইনফ্যান্টের প্রয়োজন, মাদার্স ডায়েট, হাইড্রেশন, স্ট্রেস লেভেল, ফ্রিকোয়েন্সি অফ নার্সিং ক্যান ইনফ্লুয়েন্স বোথ কোয়ান্টিটি অ্যান্ড দ্য স্পেসিফিক নিউট্রিয়েন্ট, মানে এই সমস্ত জিনিসগুলো যেন ওয়েল ব্যালেন্স থাকে। এই যে ব্যালেন্স ডায়েট, হাইড্রেশন, স্ট্রেস ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু দ্য অপটিমাল ব্রেস্ট মিল্ক প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি। ক্লিয়ার হয়েছে এটুকু? হ্যাঁ ম্যাম। ম্যাম কিছু কোশ্চেন আছে, পরে এখনো শেষ হয়নি আমার, আর 2-3টে জিনিস বলার আছে, বলে নি। এবার যেটা আছে ল্যাক্টোগোগো ফুড, আমরা ব্রেস্ট মিল্কের ভলিউম কম্পোজিশন বাড়াতে আমাদের যা যা ডায়েট খাওয়া উচিত অবশ্যই খাবো। কিছু ট্র্যাডিশনাল ফুড আছে যে ফুডগুলো আমাদের কি হয়, মিল্কের প্রোডাকশন বাড়াতে সাহায্য করে, তাদের বলে ল্যাক্টোগোগো বা গ্যালাক্টোগোগো ফুড, ল্যাক্টোগোগো বা গ্যালাক্টোগোগো। ওকে, এরা কি করে, বেসিক্যালি আমাদের ইনক্রিজ ব্রেস্ট মিল্ক প্রোডাকশন উইথ ল্যাকটেটিং মাদার। ক্লিয়ার? তাই ফুডগুলোর নাম কি, নাটস অ্যান্ড সিডস, বেভারি ইস্ট, ফেনিগ্রিক, লিফি ভেজিটেবলস, চিকপি, গার্লিক অ্যান্ড জিঞ্জার, ওটস, নাটস অ্যান্ড সিডস, এরা। ঠিক আছে, নেক্সট, এবার কিভাবে আমরা এগুলো খাবো, আমি 2-একটা স্যাম্পল দিয়েছি, তোদেরকে স্লাইডটা আমি দিয়ে দেবো, সেখানে আরো অনেক এরকম জিনিস লেখা আছে, একটু পড়ে রাখবি, আগামী দিনে যখন নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান হবি বা কোথাও প্রেজেন্টেশন দিতে যাবি, তোদের হেল্প হবে সেগুলো। বলেছে ফেনিগ্রিক মানে কি, ফেনিগ্রিক মানে কি, ছবিটা কি দেখলাম, কোথায় ফেনিগ্রিক, এটা কি? কি রে, ফেনিগ্রিককে বাংলায় কি বলে? ম্যাম বুঝতে পারছি না ছবিটা। ফেনুগ্রিক, ফেনুগ্রিককে বাংলায় কি বলে? ম্যাম জানি না। জানিস না? কে জানে? ছবিটা দেখ, ছবিটা দেখ, ভালো করে দেখ। এই নাম শুনে বলবো? হ্যাঁ বল, ছবিটা দেখে চিনতে পারছিস না? মেথি 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 বীজ। হ্যাঁ ম্যাম। ইয়েস, ঠিক ঠিক, ভেরি গুড। ফেনিগ্রিক হলো মেথি। ঠিক আছে, ছবিটা মনে হচ্ছে অতটা প্রমিনেন্ট নয়, তাই বুঝতে পারছিস না। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ফেনিগ্রিক হলো মেথি, মেথি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ অনেক সময় মাদের আমরা বলেছিলাম জেস্টেশনাল ডায়াবেটিস থাকে, তাই না? বলেছিলাম, সেই ডায়াবেটিসকে কন্ট্রোল করে কিন্তু ফেনিগ্রিক। আমরা একটা অলরেডি রিসার্চ আর্টিকেল পাঠিয়েছিলাম টুইটারে, ওইটা যে পড়িসনি এটা তার প্রমাণ। Fenugreek seeds are one of the most popular natural lactogogo. They contain phytoestrogen. এর মধ্যে প্রচুর phytoestrogen থাকে, which may help stimulate milk production. Estrogen কি কাজে সাহায্য করে? মিল্ক প্রোডাকশনে। এর মধ্যে ন্যাচারাল ফাইটোএস্ট্রোজেন থাকে,
কিভাবে ইউজ করব? ফেনিগ্রিক ক্যান বি কনজিউম, অনেকে চা দিয়ে খায়, অনেকে ক্যাপসুল ফর্মে খায়, অনেকে জল দিয়ে ভিজিয়ে রেখে খায়, অনেকে স্যুপ করে খায়, অনেকে স্টিউ খায়, ঠিক আছে? তবে এটা খেয়াল রাখতে হবে যে যাদের ব্লাড প্রেশার কম থাকে না, তাই বেশি ফেনিগ্রিক খেলে কিন্তু বিপদ, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। ওটস, ওটস ইজ বেসিক্যালি রিচ ইন দ্য আয়রন। এরাও কি করে? আয়রন আমাদের মিল্ক প্রোডাকশনে হেল্প করে এবং অলসো গুড সোর্স অফ দ্য কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এরা আমাদের ডায়েটারি ফাইবার থাকে, প্রোটিন থাকে। তাহলে জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ব্লাড গ্লুকোজ হাই হচ্ছে, এটা ইনফ্যান্টের বডিতে যাতে কোনো মতেই না যেতে পারে, যে ব্যারিয়ারটা তৈরি হচ্ছে, এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেলে সহজে আমাদের ব্লাড গ্লুকোজ হাই হবে না, যার জন্য তো আমরা এখন ওটস খাই। ও বলে না যে ওয়েট কমাতে ওটস খাও, কেন খেতে বলে? যে এটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। ওটস এর স্মুদি খেতে পারি, বেসিক্যালি দুধ ওটস, মিল্ক ওটস খেতে পারি, ওট মিল, ওটস এর চিল্লা, এই ধরনের ফুডস আমরা খেতে পারি, ঠিক আছে? এগুলো আরো অনেক রেসিপি আছে, এখানে আমি কেটে দিয়েছি সময়ের অভাবে। আচ্ছা, এবার একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস বোঝাবো, সেটা হলো সাকিং রিফ্লেক্স। এই যে টাচিংটা দেখতে পাচ্ছিস, একটা বাচ্চার মুখের যে শেপ, মায়ের যে অ্যারিওলা, এই অ্যারিওলাটা যেন পুরোটাই বাচ্চার মুখে থাকে, তবেই বাচ্চা পুরো নিউট্রিয়েন্ট, যেগুলো ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্ট, সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্ট তারা কিন্তু তবেই পাবে, ম্যাক্রো এবং মাইক্রো, আদারওয়াইজ শুধু ওয়াটার সাবস্টেন্স পাবে যদি শুধু নিপিলটা খায়। তাহলে নিপিলটা নয়, পুরো অ্যারিওলাটা, যে কালো রঙের যে গোটা চাকতিটা থাকে, সেটা পুরোটা যেন বাচ্চার মুখে ঢোকে, ইজ আ সাকিং রিফ্লেক্স, তবে রিফ্লেক্সটা ঠিকঠাক যাবে। দেন একটা ছবি দেখাচ্ছি, ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ লেট ডাউন রিফ্লেক্স। এটা কি না, হোয়েন ইওর বেবি সাক অ্যাট ইওর ব্রেস্ট, যখন বাচ্চা তোমার ব্রেস্টে সাক করছে সেন্সেশন টিনি নার্ভ, ছোট্ট সরু নার্ভ দিয়ে সেটা পৌঁছে যাচ্ছে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস কি দিচ্ছে? সাথে সাথে তোমাকে কি পাঠাচ্ছে? মেসেঞ্জার মাধ্যমে তোমাকে সেন্সেশন দিচ্ছে। সেই মেসেঞ্জার গুলো কি করছে? প্রথম হাইপোথ্যালামাস কি বলছে? দা হাইপোথ্যালামাস আমাদের যে ব্রেস্টের যে গ্ল্যান্ড থাকে, সেই ব্রেস্টে কি হচ্ছে? অক্সিটোসিন প্রোডাকশন করছে। হাইপোথ্যালামাস কি করছে বলো? আমাদের অক্সিটোসিন প্রডিউস করছে। এই অক্সিটোসিন যখনই প্রডিউস হলো, তার সাথে এরা পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি বেরোচ্ছে? দ্য এরিয়া অফ দ্য ব্রেন দ্যাট প্রডিউস প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন কি কাজ করে না, রিলিজ হরমোন ইনটু ব্লাড স্টেম, থ্রু দ্য ব্লাড স্টেম, পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে প্রোল্যাকটিন ক্ষরণ হলো, সেটা থ্রু দ্য ব্লাড এখানে এসে কি তৈরি করছে? প্রোল্যাকটিন, এই যে প্রোল্যাকটিন হরমোন যে আসছে, সে তৈরি করছে একটা সেন্সেশন, সেন্সেশন দিয়ে কি তৈরি করছে? এই গ্ল্যান্ডে পাঠাচ্ছে। এই ব্রেস্টের ভেতরে যে অ্যালভিওলি গুলো আছে, তাদেরকে বলছে যে তোমাকে এবার কি হতে হবে? ইজাকুলেশন হতে হবে, মিল্কটাকে বের করতে হবে, আর বন্ধ করে রাখলে চলবে না। এই সেন্সেশনটা থ্রু দিয়ে এত কিছু কাজ হচ্ছে, এবং সেই যে অ্যালভিওলি গুলো আছে, তারা এবার কি হচ্ছে? আস্তে আস্তে কম্প্রেস হচ্ছে, মিল্কটা এই সেন্সেশন থ্রু দিয়ে বেরিয়ে আসছে এবং বাচ্চার মুখে এসে তারপর পৌঁছাচ্ছে। এটাকে বলে লেট ডাউন রিফ্লেক্স। ক্লিয়ার? খুব খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ ম্যাম। এই ছবিটা হ্যাঁ ম্যাম। আঁকতে পারলে খুব ভালো। এটাও ওটাই দেখানো আছে কিভাবে হচ্ছে। আচ্ছা, আমরা যখন ইনফ্যান্ট করব, তো বাচ্চা ব্রেস্ট ফিড করে বাচ্চা যে স্যাটিসফাইড আছে কি নেই, সেটা আমরা তখন নেক্সট স্লাইডে পড়ব। কেমন? আচ্ছা ম্যাম। হ্যাঁ, বেসিক্যালি থ্যাংক ইউ। পুরো ল্যাকটেশন আমি শেষ করে দিয়েছি, এমন কোনো কিছু নেই যেটা এখানে বলিনি, সবকিছু বলে দিয়েছি।